আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এসেছি আমরা টিচ ইটের লাইভ ক্লাসে, ইংরেজি ক্লাস নিয়ে। যারা আছেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন কে কে আছেন আমাদের সাথে। রাজিয়া রশিদ, হাই ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। রাজিয়া রশিদ, অ্যাডভোকেট নীলুফার ইয়াসমিন, হাই টিচার এমডি সামির, হাই ম্যাম। আচ্ছা, আপনারা যারা, আলিফা, হাই ম্যাম। আলিফা কেমন আছেন? আপনারা যারা আপনাদের মায়েদের বাবাদের আইডি থেকে জয়েন করছেন, আপনারা কাইন্ডলি আপনাদের নামটা একটু জানাবেন। আর হচ্ছে, যারা এখন আমাদের সাথে জয়েন করেছেন, আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিতে পারেন আপনাদের যে কোনো গ্রুপে আপনাদের বন্ধুদের সাথে, যেন সবাই মিলে একসাথে ক্লাস করতে পারি। সো স্ক্রিনের বাম পাশে যে একটা শেয়ার বাটন আছে, আপনারা যদি মোবাইল থেকে দেখে থাকেন তাহলে সেই শেয়ার বাটনটাতে প্রেস করে দিবেন। তাহলে অনেক অনেক স্টুডেন্ট, অনেক অনেক মানুষজন একসাথে আমরা আজকে ক্লাসটা করতে পারবো। আহ আমাদের সাথে আছে নাজিব আছেন, কাউসার আছেন, নাজিব আছেন টাঙ্গাইল থেকে, মিথিলা আছেন আমাদের সাথে। আমাকে নাজিব জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি নাজিব। তারপর সামির আছে আমাদের সাথে, মাহিরা আছেন। হ্যাঁ, মাহিরা আমার রেগুলার স্টুডেন্ট, প্রত্যেকদিন থাকেন। আলিফাও থাকেন। অন্বেষা চলে এসেছে। আহ সামির আমাকে জানিয়েছে আমার ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ সামির। তো আপনাদের কাছে আমি প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কারণ আমরা গত সোমবারে ক্লাসটাতে আসলে একটু যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারিনি। আমাদের একটু যান্ত্রিক গোলযোগ হয়েছিল, সেটার জন্য আমি খুবই সরি। বাট কোনো সমস্যা নেই, আজকে আমরা সেই ক্ষতি পুষিয়ে দিব ইনশাল্লাহ। আর মেকআপ ক্লাস তো থাকছেই ইনশাল্লাহ, মিস হবে না কোনো কিছুই। সো আই হোপ আমরা ভালোভাবে পড়ে নিতে পারবো সবকিছু। আচ্ছা, নাজিব আছেন হচ্ছে লাইট হাউস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে, থ্যাংক ইউ সো মাচ আপনার স্কুলের নাম জানানোর জন্য। আচ্ছা, তাহলে যেহেতু অনেকেই জয়েন করে ফেলেছেন, আমরা সময় নষ্ট না করে চলে যাব আমাদের আহ, মূল ক্লাসের মধ্যে। তো আপনারা সবাই জানেন ক্লাসে, এবং আপনারা ইংরেজি যারা ছিলেন না তাদের জন্য আমার পরিচয়টা আবার দিয়ে নিচ্ছি। আমি সানজিদা হান্নান, টিচিটের ইংরেজি শিক্ষক, আর কর্মরত আছি টিচ ফর বাংলাদেশ নামের একটি এনজিওতে ফেলো হিসেবে। সেই ফেলোশিপের অংশ হিসেবে আমি চট্টগ্রামের পাঁচলাইশ থানার পাঁচলাইশ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন ফেলো শিক্ষক হিসেবে কাজ করছি। করোনা ভাইরাসের এই মহামারীর সময়ে যখন টিচিট আর বাংলালিংক 4G ভাবলো যে আসলে আমাদের স্টুডেন্টদের জন্য আমাদের কিছু করা উচিত, আমাদের স্টুডেন্টদের যে এতদিন স্কুল বন্ধ আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেটাতে যেন স্টুডেন্টদের কোনো ক্ষতি না হয়, সেজন্য এত সুন্দর একটা লাইভ স্কুল লাইভ ক্লাস আপনাদের জন্য নিয়ে এসেছে টিচ ইট আর বাংলা লিগ একসাথে মিলে। সো ওই ক্লাসে আমি আপনাদের সাথে আছি আর আপনারা আছেন আমার সাথে। So, আশা করছি আমার ক্লাস আপনাদের ভালো লাগবে। আচ্ছা, গৌরব আছেন আমাদের সাথে। থাকুন আপনারা আমার সাথেই, আশা করছি আমরা আজকে অনেক কিছু শিখতে পারবো। সো আমার পরিচয় হয়ে গেল, আপনাদের পরিচয় তো আপনারা দিচ্ছেন, আমি তো আপনারা জানেন আমি দেখে নেই সবসময় আপনাদের পরিচয়গুলো, আপনাদের কমেন্টগুলো। আর আরেকটা ইনফরমেশন দেওয়ার ছিল, আমার গত ক্লাসের হোমওয়ার্ক আমি কিন্তু ইতোমধ্যেই টিচ ইট লাইভ গ্রুপে দিয়ে দিয়েছি উত্তরটি। যারা পেয়েছেন মিলিয়ে নিয়ে নিবেন, এবং যারা জানতেন না এখন টিচ ইট লাইভ গ্রুপে অ্যাড হয়ে আপনারা সেই উত্তরগুলো নিয়ে নিতে পারবেন। সুতরাং টিচ ইট লাইভ গ্রুপটাতে যুক্ত হওয়া কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওখানে আপনারা সব ধরনের ইনফরমেশন পাবেন। আর যারা মাত্র জয়েন করলেন তাদের সবাইকে আবারও ওয়েলকাম আমার আজকে ইংরেজি ক্লাসে। সো আমরা আজকে কি পড়বো? ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 3। ইউনিট 3 এর লেসন 1 থেকে 2 আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা লেসন 3 থেকে 6 পড়বো, যেটা হচ্ছে সৈকত ফ্যামিলি। তো কি কি
শিখবো? গত ক্লাসেও তো সৈকত ফ্যামিলি আমরা পড়েছি, আজকে আবার কি পড়বো তাহলে? একটু দেখে নেই যে আমরা আজকে কি পড়বো আজকের ক্লাসে। We will be able to find out the answer to the questions by reading the passage. তার মানে বোঝা যাচ্ছে আমরা আজকেও আবার প্যাসেজ পড়বো। প্যাসেজ থেকে কি পড়বো? fill in the blanks, answering the questions, write short composition. গত ক্লাসে আমাকে কেউ একজন জিজ্ঞেস করেছিলেন যে ম্যাডাম কখন প্যারাগ্রাফ পড়াবেন। সো প্যারাগ্রাফ তো আসলে আমি ওরকম ভাবে মুখস্থ করাবো না আপনাদের, কিন্তু কিভাবে প্যারাগ্রাফ লিখতে হবে আমি আপনাদেরকে সেই নিয়মটি বলে দিব আজকে। ঠিক আছে, তারপর আমরা গ্রামার পার্টে আজকে যা পড়বো, আমরা আজকে নাম্বার এবং তাদের ধরন জানবো, সেই সাথে পার্সনও একই সাথে জেনে নিব, কারণ নাম্বার আর পার্সন হচ্ছে খুবই ওতপ্রোতভাবে জড়িত। সো দুইটা আমরা একসাথেই জানবো, কারণ দুইটাকে আমাদের একসাথে ব্যবহার করতে হবে। সো এখন চলেন তাহলে দেখে নেই যে আমরা কেন পড়ব। সো ওয়াই, দেখেন, if we can write short composition on our own, then we can write any short composition that has come to the test correctly. আমরা প্যাসেজ শিখলে কি হবে সেটা তো আমরা ইতিমধ্যেই জানি, যেহেতু আমরা আজকে প্যারাগ্রাফটা নতুন শিখবো সেই জন্য আমি আপনাদেরকে কেন প্যারাগ্রাফটা শিখবো সেটা বললাম। তো আমরা যদি নিজেরা প্যারাগ্রাফ লিখতে পারি, শর্ট কম্পোজিশন লিখতে পারি, তাহলে আমরা যে কোনো ধরনের প্যারাগ্রাফে আসুক না কেন আমরা নিজেরা নিজে থেকেই লিখতে পারবো। Moreover, in real life we can write any paragraph manually, and to write a paragraph on your own you need to know a lot of grammar. Number and person is a part of it. সো বোঝাই যাচ্ছে যে আজকে কি হবে, আমরা প্যাসেজ তো শিখি কেন, আমাদের পরীক্ষায় এরকম একটা প্রশ্নের প্যাটার্ন আছে, সেই জন্য আমরা প্রশ্ন আসলে প্যাসেজের মূল পার্টগুলো শিখি। কিন্তু প্যাসেজ শেখার সাথে সাথে তো আমরা রিডিং শিখছি, কিভাবে উত্তর দিতে হয়, নিজেরা সবকিছুই শিখছি। আজকে আমরা নতুন শিখবো হচ্ছে শর্ট কম্পোজিশন লেখা। শর্ট কম্পোজিশন যদি নিজেরা লিখতে পারি তাহলে যে কোনো ধরনের শর্ট কম্পোজিশন, প্যারাগ্রাফ, প্যাসেজ নিজেরা লিখতে পারবো। আর শর্ট কম্পোজিশন বা যে কোনো ধরনের ইংরেজি কিছু লেখার জন্য আমাদের আসলে অনেক অনেক ইংরেজি গ্রামার জানতে হয়। তো ইংরেজি গ্রামার যেহেতু জানতেই হবে, আমরা পার্টস অফ স্পিচ পড়েছি, সেন্টেন্স পড়েছি, এখন আমরা আজকে পড়বো নাম্বার ও পার্সন। ঠিক আছে, নাম্বার ও পার্সন অনেক গুরুত্বপূর্ণ লাগে। আমি যখন ডিটেলস পড়াবো তখন আপনারা বুঝবেন যে কেন লাগবে এবং কিভাবে লাগবে। ঠিক আছে, যারা চলে এসেছেন আবার নতুন জয়েন করেছেন, লাবিবা, তাসমিয়া, হাবিবুর রহমান, সবাইকে ওয়েলকাম ক্লাসে। এখন চলেন আমাদের মূল কন্টেন্টে চলে যাই। এই যে গল্পটা সৈকত ফ্যামিলি লেসন 1-2, এটা আমরা আগের ক্লাসেও পড়েছিলাম, কিন্তু এই পুরোটা ইউনিট 3-তে গল্প শুধু এটাই, সেই জন্য আমি আজকে আবারও এই গল্পটা একবার পড়বো। কিন্তু গত ক্লাসে অনেক ডিটেলস পড়েছিলাম, আজকে আমরা শুধু একটু গো থ্রু করবো। ঠিক আছে, তাহলে সবাই মিলে একসাথে পড়ি। আর যাদের সামনে বই নেই এখনো, ইংরেজি বই, আপনারা ফটাফট করে বইটা নিয়ে বসেন, ফটাফট করে বই খাতা নিয়ে বসে যান, এবং আমরা সেই সময়টুকুতে সৈকত ফ্যামিলি প্যাসেজটা আবার পড়ে নেই। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন আ ফ্ল্যাট ইন বগুড়া। সৈকত ইসলাম তার বাবা মায়ের সাথে বগুড়ায় একটা বাসায় থাকে। হিজ ফাদার মিস্টার রশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার। তার বাবা জনাব রশিদুল ইসলাম একজন ব্যাংক কর্মকর্তা। বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক। কিন্তু মিস্টার ইসলাম মানে জনাব ইসলাম তার অবসর সময়ে উনি গল্প লিখেন এবং গান শুনেন। সৈকত's মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতের মায়ের নাম হচ্ছে কি মিসেস মনোয়ারা ইসলাম। শি ইজ আ হাউসওয়াইফ। উনি একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম শি এনজয় সুইং। আমরা জানি কি উনি ওনার অবসর সময়ে সেলাই করতে অনেক পছন্দ করেন। শি মেক্স ড্রেসেস। উনি জামা কাপড় সেলাই করেন। শি অফেন গেটস অর্ডার্স ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স। উনি প্রায়ই ওনার বন্ধু বান্ধব এবং প্রতিবেশীর কাছ থেকে সেলাইয়ের অর্ডার পেয়ে থাকেন। সৈকত ইজ ইন ক্লাস 5। সৈকত ক্লাস 5-এ পড়ে, আপনাদের মতোই। হি ইজ এ গুড স্টুডেন্ট। সে খুবই মেধাবী, ভালো একজন ছাত্র। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ।
সে তার ইংরেজির দক্ষতা বাড়াতে চায়, ইংরেজি আরো উন্নত করতে চায়। সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে, সেজন্য সে কি করে, প্রত্যেক দিন টিভিতে কার্টুন দেখে। হি অলসো রিডস ইংলিশ বুকস, সে ইংরেজির বইও পড়ে। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস, স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স, সে বিশেষত পশু পাখি প্রাণী সম্পর্কে বই পড়তে পছন্দ করে, এবং সেই বইগুলোর মধ্যে যে প্রাণী সে বেশি পছন্দ করে সেটা হচ্ছে সিংহ এবং বাঘ। ঠিক আছে, তো এইবার আমরা তো গল্পটা আগের ক্লাসে পড়েছি, তাই না? গল্পটা আমরা জানি। এখন পরের অংশ দেখি। আমরা পরের পার্টে যাওয়ার আগে কিছু শব্দার্থ আগে থেকে জেনে নেব, যেন গল্পটা পড়ার সময় আমাদের মেলাতে সহজ হয়। ওয়াচ অর্থ দেখা, আমরা সবাই জানি তাই না, তাও আমরা আবার রিভিশন দিচ্ছি। ওয়াচ অর্থ দেখা, কুক অর্থ রান্না করা, ডিনার রাতের খাবার, ওয়াশ ধৌত করা বা ধোয়া, কোনো কিছু ধোয়া, কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, যে কোনো কিছু ধোয়া, হাত ধোয়া, মুখ ধোয়া, সবকিছু কি ওয়াশ বলবো আমরা, ওয়াশ ধৌত করা। ডিশেস থালা বাসন, ওয়াইফ স্ত্রী। আমরা আবার বলি একবার একসাথে, সবাই বলি। ওয়াচ দেখা, কুক রান্না করা, ডিনার রাতের খাবার, ওয়াশ ধৌত করা বা ধোয়া, ডিশেস থালা বাসন, ওয়াইফ স্ত্রী। ঠিক আছে, বুঝে গেলাম। এই ওয়ার্ড মিনিং গুলো আমরা পরের অংশে কাজে লাগাবো। এই যে দেখেন, এই জিনিসটার সাথে আপনারা সবাই পরিচিত তাই না? এই জিনিসটা আপনাদের বইয়ে আছে, লেসন 3 and 4 এ। সো এই জিনিসের সাথে পরিচিত আপনারা সবাই, এটা তো আমি খুব ভালো করে জানি। কিন্তু আপনাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে, সেটার সাথে আমি আজকে এটা একটু মিলিয়ে দেখাবো। দেখেন, আপনারা যখন পরীক্ষার হলে যান, আপনাদের একটা টেবিল থাকে তাই না? সেই টেবিলে কিছু ইনফরমেশন দেওয়া থাকে, সেখান থেকে কিছু আনসার করতে হয়। এখন অনেক সময় আমাদের মাথায় একটু গন্ডগোল লেগে যায়, আমি তো আমার ক্লাসের বাচ্চাদের কিভাবে টেবিলটা থেকে ওই প্রশ্নগুলোর উত্তর দিবে। খুবই ইজি, টেবিলটাতে ইনফরমেশন গুলো একটু আলাদা আলাদা করে দেওয়া থাকে, কিন্তু ওখানে প্রশ্ন যেটা দেওয়া থাকে সেটা ওই ইনফরমেশন থেকে নিয়ে জাস্ট বসিয়ে দিতে হবে। আমরা যখন আজকের এক্সারসাইজটা করব তখন আপনারা খুব ইজিলি বুঝে যাবেন। ঠিক আছে, সো একটু দেখেন এখানে টেবিলটাতে কি আছে। প্রথমে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তারপর এখানে কয়েকজনের সম্পর্কে বলা হয়েছে যারা কোন সময় কি করে। দেখেন, প্রথমে আছে নেম, তারপর 6 PM, 8 PM, 9 PM, 10 PM, 11 PM। তার মানে আমরা বুঝতে পারছি এখানে এটা সময়ের সাথে সম্পর্কযুক্ত তাই না? নেম মানে নাম, এই মানুষগুলো এই সময়গুলোর সাথে রিলেটেড, কোনো না কোনো ভাবে সম্পর্কযুক্ত। দেখেন, সৈকত মাদার ফাদার, তার মানে এখানে সৈকত, সৈকতের মা, সৈকতের বাবা সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে। দেখেন, সৈকত 6 PM এ কি করে সেটাই এখানে লেখা আছে, 8 PM এ কি করে সেটাই লেখা আছে। দেখেন, সৈকতের পাশে 6 PM এ দেওয়া স্টাডি, মাদারের পাশে দেওয়া কুক, ফাদারের পাশে দেওয়া রিড। তেমনি 8 PM ওয়াচ টিভি, সিউ ওয়াচ টিভি। 9 PM এ দেওয়া তিনজনের ঘরের পাশে দেওয়া কি ইট ডিনার। 10 PM এ হেল্প মাম ওয়াশ ডিশেস আর হেল্প হিজ ওয়াইফ। আর 11 PM এ গো টু বেড ওয়াচ টিভি আর ফাদারের ঘরটাতে দেওয়া রাইট। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি যে সৈকত 6 PM এ পড়ালেখা করে, 8 PM এ টিভি দেখে, 9 PM এ ডিনার খায়, 9 PM এ ওরা সবাই একসাথে ডিনার করে, 10 PM এ সৈকত তার মাকে সাহায্য করে, আর 11 PM এ সে ঘুমাতে চলে যায়। তেমনি পরের লাইনটাতে সৈকতের মা কি করে 6 PM এ রান্না করে, কুক। 8 PM এ সিও মানে সেলাই করে, আর 9 PM এ সবাই ডিনার করে, সেটা তিনজনের জন্যই। আর 10 PM এ সৈকতের মা ওয়াশ ডিশেস, তার মানে উনি থালা বাসন ধোন, এবং সেই থালা বাসন ধোয়াতে কিন্তু 10 PM এ সৈকত ওনাকে হেল্প করে তাই না? আর নিচে দেখেন, সৈকতের বাবাও তখন কিন্তু সৈকতের মাকে হেল্প করে। আর 11 PM এ সৈকত চলে যায় ঘুমাতে, সৈকতের মা দেখেন হচ্ছে কি টিভি, ওয়াচ টিভি, আর সৈকতের বাবা তখন লেখালেখি করেন। সো এই ইনফরমেশন গুলো কাজে লাগিয়ে আমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো আপনারা আমাকে
আপনারা খেয়াল করে দেখেন যে এটা আপনাদের প্রশ্নে যে আছে, আপনারা ক্লাস 4-এ পেয়েছেন, ক্লাস 5-এ এখন পাবেন, এরকম একটা টেবিল থাকে, তাই না? সো এই টেবিলটা থেকে দেখেন এখন পরের প্রশ্নগুলো আমরা উত্তর করব। এখানে দেয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে একটা, যে কিভাবে আমরা এটা আনসার করব। দেখেন, হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 6 o'clock? হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 6 o'clock, মানে সৈকত 6টা বাজে কি করে? এই যে দেখেন তো 6টা বাজে কি করে, নিচে দেওয়া আছে না? এই যে 6টা বাজে সৈকত স্টাডি করে, স্টাডি, তাই না? হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 6 o'clock? হি স্টাডিজ। আমরা শুধু হি স্টাডিজও দিতে পারি, আবার দিতে পারি কি, অ্যাট 6 o'clock সৈকত স্টাডিজ, তাই না? বা সৈকত স্টাডি করে, বা হি স্টাডিজ, শুধু এতটুকু দিলেই হবে। হাউ হু সিউজ অ্যাট 8 o'clock? কে 8টার সময় সেলাই করে? এখানে দেয়া আছে কার ঘরের পাশে, এই যে সিউ, কার ঘরের পাশে দেওয়া আছে? সৈকতের মায়ের পাশে, তো সৈকতস মাদার হবে আনসার। ওয়েন ডাজ সৈকতস ফাদার রিড? কয়টার সময় সৈকতের বাবা পড়ালেখা পড়েন, বই পড়েন? এই যে দেখেন 6 PM এর নিচে কিন্তু দেওয়া, এই যে ফাদারের ঘরে 6 PM, তাই না? তো সৈকত ফাদার রিড অ্যাট 6 o'clock, তাই না? সৈকত ফাদার রিড অ্যাট 6 o'clock। বুঝেছি আমরা কিভাবে উত্তর করতে হবে। শুধুমাত্র যেটা প্রশ্ন সেটা ওই বক্সটা থেকে দেখে এনে বসিয়ে দিতে হবে। আপনাদের পরীক্ষার সময় যেটা আসে সেটাও এভাবেই করতে হবে, প্রশ্নটার সাথে জাস্ট ইনফরমেশন গুলো মিলাতে হবে। তারপর দেখেন, এখানে কিছু প্রশ্ন আরো দেওয়া আছে, এগুলার উত্তর একটু আপনারা এখন দিবেন। আমি কিন্তু উত্তর রেডি করে রেখেছি, আমিও আপনাদেরকে বলে দিব উত্তরগুলো কি হবে। একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন ইটস 6 o'clock, হোয়াট ইজ সৈকতস মাদার ডুইং? বলছে যে এখন 6টা বাজে, সৈকতের মা কি করছেন? এখন কি করছেন 6টার সময়? এখানে কিন্তু দেয়া আছে 6টার সময় সৈকতের মা কি করছেন। অ্যাট 6 o'clock সৈকতস মাদার ইজ কুকিং। কি করছে? অ্যাট 6 o'clock সৈকতস মাদার ইজ কুকিং। এই যে দেখেন এখানে কুকিং লেখা আছে না? ঠিক আছে। তারপরে নিচে 4টা প্রশ্ন আছে, আপনারা এখন এই যে ফরম্যাটটা ইউজ করে উত্তরগুলো দিবেন। আমি প্রশ্নগুলো আপনাদের জন্য পড়ে দিচ্ছি, আপনাদের বইও আছে, আপনারা বইয়ের সাথে মিলিয়ে নিতে পারেন, বা বই থেকে দেখে উত্তরগুলো, উত্তর তো নেই বইয়ে, সো প্রশ্নগুলো বই থেকে দেখে আপনার উত্তর লিখতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথম প্রশ্নটা হচ্ছে ইটস 8 o'clock, হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইটস 11 o'clock, হু ইজ ওয়াচিং টিভি? 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইটস 10 o'clock, হোয়াট ইজ সৈকত ডুইং? 4 হচ্ছে ইটস 9 o'clock, হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং? এখানে 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্নের উত্তর এই যে এখানে যে ইনফরমেশনটা দেয়া আছে সেইটা আপনারা লক্ষ্য করে বা এই ফরম্যাটটা ইউজ করে আমাকে ফটাফট উত্তর দিয়ে দেন। আমি 4টা প্রশ্নের জন্য আপনাদের শুধুমাত্র 4 মিনিট দিব, ঠিক আছে? সৈকত's mother is cooking. এটা তো উত্তরটা দেয়া ছিল, তো উত্তর যেটা লেখা আছে এক্সাম্পলে সেটা দেখে আপনারা নিচের 4টা এই এই ধরনের করে উত্তরটা একটু লিখে দেন, 4টা প্রশ্নের উত্তর। এক্ষুনি কিন্তু আমি আনসারটা দিয়ে দিব, বাট আমি চাচ্ছি আপনারা আগে চেষ্টা করেন যেন পরীক্ষার হলে গিয়ে আপনারা খুব সহজে উত্তর দিয়ে ফেলতে পারেন শুধুমাত্র কিছু ইনফরমেশন দেখে। আমি উত্তর পেয়ে যাচ্ছি। নাজিব উত্তর দিয়ে দিয়েছেন। 1 হচ্ছে ওয়াচ টিভি, 2 হচ্ছে সৈকত's মাদার, 3 হেল্প মাম, 4 হচ্ছে ইট ডিনার। নাজিব, এটা কিন্তু একটু সাজিয়ে লিখলে আপনারটা আরো বেশি সুন্দর হবে। আমি বুঝতে পেরেছি আপনি তাড়াহুড়ার জন্য এভাবে লিখে ফেলেছেন, তাই না? কিন্তু আপনি সুন্দর করে সাজিয়ে লিখবেন, ওকে? যেমন আমি অনেকগুলো উত্তর পেয়ে গেছি। আমাকে অন্বেষা দিয়েছে উত্তর, সামির উত্তর দিয়েছে, তাসমিয়া উত্তর দিয়েছে, আহ জাহাঙ্গীর আলম, হ্যাঁ,
ঠিক আছে, আপনাদের উত্তরগুলো কিন্তু ঠিকই আছে, কিন্তু আমরা একটু দেখে নেই কিভাবে লিখলে সুন্দর হবে বেশি। এই যে দেখেন, ইনফরমেশন গুলো আছে না এখানে, আমি আপনাদের জন্য আবার সহজ হওয়ার জন্য উপরে ইনফরমেশনটাও রেখেছি। দেখেন, অ্যাট 8 p.m. বা 8 o'clock, 8 p.m. আর 8 o'clock একই কথা। 8 o'clock বলে আসলে বোঝা যায় না এটা দিনের বেলা বা রাতের বেলা, কিন্তু শুধুমাত্র পিএম বলে বোঝা যায় যে এটা রাতের 8টা। আপনি 8 o'clock যে কোনো সময়ের জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু এএম আর পিএম বিশেষ করে রাত আর দিন আলাদা করে বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি, তাই না? সো দেখেন, অ্যাট 8 p.m. বা 8 o'clock সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং টিভি। সৈকত এবং তার বাবা দুইজনে কিন্তু টিভি দেখছে, তাই না? তারপর অ্যাট 11 p.m. বা 11 o'clock সৈকত's মাদার ইজ ওয়াচিং টিভি। সৈকতের মা, এই যে দেখেন 11টায় কে টিভি দেখছিল জিজ্ঞেস করছে, তো 11টায় কে টিভি দেখে? সৈকতের মা। 3 নাম্বারটা ছিল কি, অ্যাট 10 p.m. বা 10 o'clock সৈকত ইজ হেল্পিং হিজ মাম ইন হাউসহোল্ড চোরস। জিজ্ঞেস করেছিল যে 10 p.m. সৈকত কি করে? 10 p.m. সৈকত তার মাকে ঘরের কাজে সাহায্য করে না? তো সেই জন্য আমি লিখেছি কি, অ্যাট 10 p.m. সৈকত ইজ হেল্পিং হিজ মাম ইন হাউসহোল্ড চোরস। আবার আপনি এখানে লিখতে পারেন এটাও, সৈকত ইজ হেল্পিং হিজ মাম ইন ডিশিং ওয়াশ, মানে সে সরি ওয়াশিং ডিশেস, থালা বাসন ধোয়াতে সাহায্য করছে না? তো দুইটাই হবে, হাউস হোল্ড চোর্স মানে ঘরের কাজে সাহায্য করছে। তারপর দেখেন 4 নাম্বারটা ছিল কি, অ্যাট 9 p.m. বা 9 o'clock দ্য ফ্যামিলি ইজ ইটিং ডিনার। 9টা বাজে সবাই একসাথে বসে ডিনার করছিল, আমরা দেখেছি, তাই না? তো উত্তরগুলো হয়ে গেছে। সো এভাবে একটু যদি আমরা ইলাবোরেট করে আনসারগুলো দেই তাহলে দেখতে একটু সুন্দর লাগে। যেই টিচার আপনাদের খাতা দেখবে যে কোনো সময়, শুধু ক্লাস 5 বলে না, আপনাদের জীবনের প্রতিটি ধাপে একটু সুন্দর করে গুছিয়ে লেখাটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এভাবে আমরা সাজিয়ে লিখব, দে আর ইটিং ডিনার। হ্যাঁ, এটাও হবে, অ্যাট 9 p.m. দে আর ইটিং ডিনার, দ্য ফ্যামিলি ইজ ইটিং ডিনার বা দে আর ইটিং ডিনার, দুইটাই পারফেক্ট। ওকে, সামির 4 নাম্বারটা বুঝেননি আপনি। ওকে, 4 নাম্বারের প্রশ্ন ছিল যে, আমরা 4 নাম্বারের প্রশ্নটা তাহলে একটু দেখে নেই। ইটস 9 o'clock, হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং? 9টা বাজে এখন, পরিবারটি কি করছে, তাই না? তো 9টা বাজে পরিবারটি কি করছে? আমরা দেখেছি কি, ডিনার খাচ্ছে। এই যে ইটিং ডিনার, ইটিং ডিনার মানে পুরো সবাই মিলে ডিনার, ওরা তো 3জনেরই ফ্যামিলি, তাই না? সো 3জন মিলে ডিনার করছে। তো দ্যাটস ওয়াই অ্যাট 9 p.m. বা 9 o'clock দ্য ফ্যামিলি ইজ ইটিং ডিনার, পরিবারটি রাতের খাবার খাচ্ছে। বুঝতে পেরেছেন এবার? এখন দেখেন, আমি পিএম আর অক্লক দুইটাই দিয়েছি, এটা আপনাদেরকে শেখানোর জন্য যে দুইটাই বসানো যাবে, কিন্তু আমরা তো দুইটা একসাথে বসাবো না, যে কোনো একটা ব্যবহার করব। পিএম দিলেও হবে, অক্লক দিলেও হবে, কিন্তু যে কোনো একটা দিব। আমি দুইটাই রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আশা করছি এবার 1 2 3 4 কোনোটাতেই কোনো কনফিউশন নেই। পরের অংশে চলে যাই। এই জিনিসটা আপনাদের বইয়ে আছে, আমি এইগুলো আপনাদের বই থেকে এনেছি, কারণ এগুলো থেকে আপনাদের প্র্যাকটিস করালে এগুলো থেকে আপনারা পরীক্ষায় আনসার করতে পারবেন। ওকে, এখন দেখেন এই টেবিলটা ইউজ করে এই যে এইখানে শূন্যস্থানগুলোর উত্তর দিতে হবে। লুক অ্যাট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। সো একটা এক্সাম্পল দেওয়া আছে, মাদার ওয়াজ ওয়াচিং টিভি ওয়াইল সৈকত ওয়াজ গোয়িং টু বেড। দেখেন, মাদার ওয়াজ ওয়াচিং টিভি ওয়াইল সৈকত, এখানে কিন্তু খালি ঘর ছিল, কিন্তু আপনাদের বোঝানোর জন্য উত্তরটা দিয়ে দিয়েছে। এই যে দেখেন, মা টিভি দেখছে না কখন? যখন সৈকত ঘুমাতে গেছে, হোয়াইল সৈকত ওয়াজ গোয়িং টু বেড। ওকে, এখানে আমরা সবগুলো আনসারই পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করে দিব, কারণ এটা তখন যে সময়টার কথা বলছে তখন চলছিল। এখন দেখেন 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার একটু আপনারা আমাকে বলবেন, আমি আপনাদেরকে সাহায্য করব এই জায়গায়। সৈকত অ্যান্ড হিজ ফাদার ড্যাশ ওয়াইল মাদার ওয়াজ সুইং। সৈকত অ্যান্ড হিজ ফাদার ড্যাশ ওয়াইল মাদার ওয়াজ সুইং। তো এখন আপনারাও লিখেন, আমিও বলছি,
আমরা দেখি সৈকতের মা যখন সেলাই করছে, সৈকত আর তার বাবা কি করছিল। দেখেন সৈকত স্টাডি লেখা আর সৈকতের বাবার এখানে রিড লেখা, তো দুইজনেই পড়ালেখা করছে। তো সৈকত অ্যান্ড হিজ ফাদার ওয়াজ রিডিং, দুইজনেই রিডিং হবে, ওয়াজ রিডিং, রাইটিং কিন্তু হবে না, রিডিং ওয়াইল মাদার ওয়াজ সুইং। 3 নাম্বার হবে কি, ফাদার ড্যাশ ওয়াইল মাদার ওয়াজ ওয়াচিং টিভি, মা যখন টিভি দেখছিলেন বাবা কি করছিলেন। ফাদার ওয়াজ রাইটিং, ফাদার ওয়াজ রাইটিং ওয়াইল মাদার ওয়াজ ওয়াচিং টিভি। সবগুলোই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হবে, রিডিং, রাইটিং, ওয়াচিং, ইটিং, আইএনজি যুক্ত হবে ভার্বগুলো, ঠিক আছে। সেই সাথে ওয়াজ থাকবে যেহেতু এটা পাস্ট ফর্ম, বা ওয়ার থাকবে। ফাদার ওয়াজ রিডিং ওয়াইল সৈকত ড্যাশ, দেখেন ফাদার কখন পড়ছিল, যখন সৈকত পড়ছিল, এই যে স্টাডিং। ফাদার ওয়াজ রিডিং ওয়াইল সৈকত ওয়াজ স্টাডিং, ফাদার ওয়াজ রিডিং ওয়াইল সৈকত ওয়াজ স্টাডিং। বুঝেছি আমরা কত সহজে আমরা ইনফরমেশন গুলো ইউজ করে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করে উত্তর দিয়ে দিলাম। ওয়াজ, ওয়ার, সেটার সাথে ভার্বের যদি আইএনজি থাকে সেটাকে বলে পাস্ট কন্টিনিউয়াস। আমি আপনাদের টেন্সটা আরেকটু পরে আসবো, যেহেতু আমি আপনাদের গ্রামারের জন্য একটা সিকোয়েন্স ফলো করছি। সো টেন্স আমি ডিটেলস আপনাদের আরেকটু পরে পড়াবো। আপাতত বুঝেছেন তো? আমি দেখতে পাচ্ছি অনেকে, আচ্ছা হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমার সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছেন। ওয়াজ গোয়িং টু বেড, ওয়াচ টিভি, রাইট স্টাডি, এটা আগেরটার আনসার ছিল। ওকে, তারপর ফর ওয়াজ, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আসলে অনেকেই আনসার দিয়ে দিয়েছেন। আর যারা আনসার দিতে পারছেন না বা বুঝছেন না কি হবে, তারা কিন্তু একটু কমেন্ট গুলো দেখে নিতে পারেন, আপনাদের বন্ধুরা কিন্তু আনসার দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা একটু আগাই, কারণ অনেক কিছু আছে বাকি এখনো। যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু প্রশ্ন করে ফেলেন, যদি কোনো প্রশ্ন থাকে, কারণ এখনই কিন্তু কুইজ চলে আসবে। প্রশ্ন যদি ক্লিয়ার না করেন কুইজ কিন্তু পারবেন না। অন্বেষা সুন্দর করে দিয়ে ফেলেছেন রিডিং, রাইটিং, স্টাডিং, কিন্তু অন্বেষা বাবা এখানে সবগুলোর আগে ওয়াজ লাগাতে হবে, ওয়াজ না দিলে কিন্তু হবে না, ওয়াজ না দিলে এটা পাস্ট কন্টিনিউয়াস হবে না, ঠিক আছে। ওয়াজ না দিলে সেন্টেন্স ভুল হবে। ওকে, আমাকে সামির জানিয়েছে তার কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ সো মাচ সামির জানানোর জন্য। আহনাফও চলে এসেছে, আমি আহনাফকে প্রথমে দেখিনি। আচ্ছা আজকে কি তীর্থঙ্ক আসেনি? আমি তীর্থঙ্কের কোনো কমেন্ট দেখছি না। তীর্থঙ্কের বন্ধুরা কিন্তু তীর্থঙ্ককে একটু ডাক দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ আমাকে জানানোর জন্য যে আসলে কোনো প্রশ্ন নেই। ওকে, কুইজ এখন কি করতে হবে? প্রশ্নের উত্তর দিতে হবে। আপনাদের বই নিয়ে বসতে বলেছিলাম তাই তো, এখন ফটাফট করেই আনসারগুলো দিয়ে দিবেন, ছোট্ট ফর্মে দিবেন, আপনাকে বড় এলাবোরেট করে লিখতে হবে না। এই 5টা প্রশ্নের উত্তর শুধুমাত্র টেবিল থেকে দেখে ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। বোঝা গেছে আমার কথা? আমি প্রশ্নগুলো তাহলে পড়ে দিই আপনাদের জন্য, আর আপনারাও প্রিপারেশন নিতে থাকেন। বইয়ের সামনে টেবিলটা খুলে, ওই যে বক্সটা আপনাদের বইয়ে আছে, ইউনিট 3 এর লেসন 3 আর 4 এ। প্রথম প্রশ্নটা পড়ছি। হোয়াট ওয়াজ সৈকত ডুইং অ্যাট 6 o'clock ইয়েস্টারডে? সৈকত কি করছিল 6টা বাজে গতকালকে? ইনফরমেশন দেখে সুন্দর করে উত্তর দিয়ে দিবেন। ওকে, একটু সাজিয়ে দেন, ছোট্ট করে দিলেও একটু সাজিয়ে, পুরোটা বড় করে না লিখলেও, যদি এটা পাস্ট হয় তাহলে পাস্ট ফর্ম করে দিবেন। 2 নাম্বার হচ্ছে হু ওয়াজ রিডিং অ্যাট 6 o'clock ইয়েস্টারডে? হু ওয়াজ রিডিং অ্যাট 6 o'clock ইয়েস্টারডে? তারপর 3 নাম্বার প্রশ্ন, হোয়াট ওয়ার সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং অ্যাট 8 o'clock ইয়েস্টারডে? হোয়াট ওয়ার সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং অ্যাট 8 o'clock yesterday? 4. Who was helping his mother at 10 o'clock yesterday? Who was helping his mother at 10 o'clock yesterday? 5 হচ্ছে who was watching TV at 10 o'clock yesterday? খুবই ইজি, আমরা কিন্তু কয়েকবার করে অ্যান্সার গুলো লিখে ফেলেছি।
তাই না? 1 2 3 4 করে দিতে হবে, কিন্তু না হয় আমি বুঝবো না যে আপনি কোনটার আনসার দিচ্ছেন। সামির, এটা কিন্তু করে দেখানো যাবে না, এটা আপনাদের জন্য কুইজ। কুইজ কি আমি করে দেখাতে পারবো? স্টাডি, হোয়াট ওয়াজ সৈকত ডুইং অ্যাট 6 o'clock yesterday? এখানে আমরা একটু সুন্দর করে দিতে পারি, সৈকত ওয়াজ স্টাডিং। ঠিক আছে, শুধু স্টাডি দিলে তো হবে না, সৈকত ওয়াজ স্টাডিং। ঠিক আছে, আপনার অ্যাটলিস্ট এতটুকু লিখতে হবে, পুরোটা সেন্টেন্স না লিখলেও। আচ্ছা, 2 এর আনসার পেয়ে গেছি আমরা। হু ওয়াজ রিডিং অ্যাট 6 o'clock yesterday? সৈকতকে দিয়েছে কি স্টাডি করছিল। স্পেসিফিকলি রিডিং কে, কে রিড করছিল, কার নামের পাশে রিড লেখা ছিল। তারপর হোয়াট ওয়ার সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং অ্যাট 8 o'clock yesterday? একটু নাম্বারগুলো যদি 1 2 3 4 করে যদি না দেন তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাসমিয়ার উত্তরটা আমরা একটু দেখি। তাসমিয়া সুন্দর করে 4টার উত্তর, 5টার উত্তর একসাথে লিখেছে। 1 was studying, 2 father, 3 watching TV, 4 সৈকত and his father, 5 mother। আমরা যদি ফিরোজ নওয়াজ আইডি থেকে যেই কমেন্ট আছে সেটা একটু দেখি, যেটা তাসমিয়া করেছে, তাহলে সবাই একদম কারেক্ট আনসারটা পেয়ে যাবে। এখানে আমি বেশ কিছু কারেক্ট আনসার দেখতে পাচ্ছি। সৈকত ওয়াজ স্টাডিং, সৈকত ফাদার, 3 ওয়াচিং টিভি, 4 সৈকত, 5 কি হবে? কে টিভি দেখছিল 10টায়? সৈকত মাদার। ওকে, নীলুফার ইয়াসমিন, তারপর হচ্ছে তাসমিয়া। আচ্ছা, মানে অনেকগুলো আনসার আমি পেয়ে গেছি। আচ্ছা, এটা কি টাইমটা কি ভুল হবে? ভুল হয়েছে বলছেন? আচ্ছা, আমরা একটু দেখে আসি তাহলে আগের স্লাইডে। 10টা বাজে অ্যাকচুয়ালি কেউ, ঠিকই ধরেছেন, 10টা বাজে অ্যাকচুয়ালি কেউ টিভি দেখছিল না। এখানে 11টার জায়গায় 10টা চলে এসেছে। একদম খুবই সুন্দরভাবে আপনি এটা ধরেছেন, ঠিক আছে। কিন্তু ওয়াচিং টিভি 11টায় হচ্ছিল। ওকে, মাদার 11টায় টিভি দেখছিল। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সবাই মোটামুটি বুঝে গেছেন। আমরা একটু সামনের দিকে আগাই যাই তাহলে, যেহেতু সবার মোটামুটি আনসার হয়ে গেছে, আমরা তো বুঝে গেছি তাই না? বুঝে গেছি তো। আনসার দেখে আমার তাই মনে হচ্ছে। আচ্ছা, আমরা একটু শর্ট কম্পোজিশনে যাওয়ার আগে একটু ক্লাসের কথা মনে করি। আমরা ক্লাসে যখন আমাদেরকে টিচার প্যারাগ্রাফ দিত, আমরা কি করতাম? আমাদেরকে তো ক্লাসে প্যারাগ্রাফ দেয় না? দেয় তো। তো প্যারাগ্রাফ যখন দেয় আপনারা কি করেন একটু বলবেন আমাকে ফটাফট করে কমেন্টে। প্যারাগ্রাফ কি মুখস্থ করেন? না, মুখস্থ করেন প্যারাগ্রাফ আপনারা? আচ্ছা, তো অনেকে মুখস্থ করে ফেলেন প্যারাগ্রাফ, অনেকে করেন না। এখন আমি আপনাদেরকে যেটা, এই যে অন্বেষা লিখেছে মুখস্থ করলে কিন্তু আপনি যেই প্যারাগ্রাফটা মুখস্থ করবেন শুধু সেটা পারবেন। কিন্তু আজকে আমরা দেখব যে মুখস্থ না করে কিভাবে প্যারাগ্রাফের আনসার দেওয়া যায়। শর্ট কম্পোজিশন মানেই তো প্যারাগ্রাফ, ছোট রচনা। প্যারাগ্রাফ তো ছোট রচনা। এখন একটা জিনিস একটু মনে করেন তো, আপনাদের যখন প্রশ্ন নাম্বার 4-এ একটা প্যাসেজ লিখতে বলে, 5টা প্রশ্ন দেওয়া থাকে না? 5টা প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে হয় না? ইনফরমেশন গুলা আপনাকে 5টা প্রশ্ন দিয়ে হেল্প করা হয় যেন আপনি সুন্দরভাবে প্যারাগ্রাফ লিখতে পারেন। সো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যখন প্রশ্ন দেওয়া থাকে তখন ওই প্রশ্নগুলোর উত্তর দিলে আমরা সহজেই প্যারাগ্রাফ লিখে ফেলতে পারি। ঠিক আছে, প্যারাগ্রাফ লেখা অনেক কঠিন কিছু না। সো যদি আমরা প্রশ্নের উত্তর দিয়ে কিভাবে লিখতে হবে সেটা জানি, তাহলে কিন্তু যে কোনো প্যারাগ্রাফ যদি আসে তাহলে
সহজভাবেই উত্তর দিয়ে ফেলতে পারবো। আমি আপনাদের সাথে আমার নিজের একটা ঘটনা শেয়ার করি। আপনারা এখন ক্লাস 5-এর সমাপনী পরীক্ষা দেন না? আমাদের সময় এরকম সমাপনী পরীক্ষা ছিল না, আমি যখন ক্লাস 5-এ ছিলাম 2003-তে। তো আমাদের সময় কি হতো, বার্ষিক পরীক্ষার পরে আমাদের আলাদা করে বৃত্তি পরীক্ষা হতো। কিছু সিলেক্টেড স্টুডেন্ট আলাদা একটা স্কুলে গিয়ে, আপনারা যখন সমাপনী পরীক্ষা অন্য একটা স্কুলে গিয়ে দেন, আমাদের সময় এরকম অন্য একটা স্কুলে গিয়ে সমাপনী বৃত্তি পরীক্ষা দিতে হতো, এবং সেটার প্রশ্ন মানে আলাদাই হতো। 2 দিনে পরীক্ষাটা হতো আমাদের। 2 দিনে আমরা 5টা সাবজেক্ট পরীক্ষা দিতাম, ধর্ম বাদে বাকি সবগুলো সাবজেক্টেই পরীক্ষা দিতাম। তো আমার যেদিন ইংরেজি পরীক্ষা ছিল, আমি তো অনেক প্রিপারেশন নিয়ে গিয়েছি। আমি তো ছোটবেলায় এরকম শর্ট কম্পোজিশন প্রশ্ন দেখে উত্তর দেওয়া শিখিনি। আমি কি করেছি, মুখস্থ করে গিয়েছি অনেকগুলো প্যারাগ্রাফ। কিন্তু বিপদ হয়েছে ক্লাসে গিয়ে, তখন যখন আমি যা শিখে গিয়েছি তার একটাও আসেনি। এখন কি করা যায়, আমি তো যখন ছোট ক্লাস 5-এ, বুঝতে পারছি না কি হবে। আমি একটু ভয় পেয়ে গিয়েছি, এখন যদি প্যারাগ্রাফ লিখতে না পারি আমার তো বৃত্তি একদম নাই হয়ে যাবে, আমি বৃত্তি পাবো না। কারণ বৃত্তি সবাই পেত না, শুধুমাত্র কিছু সিলেক্টেড অ্যামাউন্টের বৃত্তি ছিল, মানে কিছু সংখ্যা ছিল যে এতজনই পাবে। এতজনের মধ্যে যারা নাম্বার কালেক্ট করতে পারবে তারাই পাবে, আর যারা পারবে না তারা বৃত্তি পাবে না। সো কি হলো, আমি তো ভয় পেয়ে গেছি, কি হবে এখন। তারপর চিন্তা করলাম আমি নিজে থেকেই লিখবো। আমার বৃত্তি পরীক্ষায় যে প্যারাগ্রাফটা এসেছে সেটা আমার এখনো মনে আছে। সেই প্যারাগ্রাফটা ছিল গার্ডেনিং বা মাই গার্ডেন, এরকম একটা প্যারাগ্রাফ আমাকে লিখতে হয়েছিল। আমি কি করেছি, প্রথমে আমার বাংলা ভাষায় আমার মাথার ভিতরে আমি প্যারাগ্রাফটা সাজিয়েছি, তারপর যতটুকু ইংরেজি আমি পারি ততটুকু দিয়ে সেই প্যারাগ্রাফটা লিখে এসেছি, যেন আমার ফুল আনসার করা হয়। কারণ বৃত্তি পরীক্ষার জন্য ফুল আনসার করা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, এটা অনেক কম্পিটিটিভ ছিল, মানে খুবই কম্পিটিশন ছিল। সব স্কুলের 1 থেকে 10-এ 10-এর মধ্যে যারা ছিল তারাই বৃত্তি পরীক্ষা দিত। তো অনেক ভালো ভালো স্টুডেন্ট, সেখানে কম্পিটিশন অনেক, আমাকে তো ফুল আনসার করে আসতেই হবে, না হয়তো আমি প্রথমেই ঝরে পড়লাম। তো আমি যখন এভাবে লিখে দিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ আমি কিন্তু ক্লাস 5-এ বৃত্তি পেয়ে গিয়েছিলাম। তাহলে বুঝতে পারলেন নিজে নিজে লিখতে পারাটা কত ইম্পর্টেন্ট। আমি যদি ওই দিন নিজে নিজে লিখতে না পারতাম, আমার কিন্তু বৃত্তি নাও পাওয়া হতে পারতো, তাই না? সো আপনারা কি করবেন, এখন থেকে আর শর্ট কম্পোজিশন এভাবে মুখস্থ করবেন না, নিজে থেকে লেখার চেষ্টা করবেন। চলুন দেখি কিভাবে লিখতে হয়। দেখেন, sometimes we find some guiding questions to write a composition, যেটা বলছিলাম যে 5টা কোশ্চেন দেওয়া থাকে, সেখান থেকে আমরা সাহায্য নিতে পারি প্যারাগ্রাফ লেখার জন্য। those guiding questions help us to construct a composition। 5টা 1 2 3 4 5 করে যেভাবে দেয়া থাকে, সেই 5টার সিকোয়েন্স যদি আমরা মেইনটেইন করি তাহলে আমরা একটা কম্পোজিশন পেয়ে যাই। ঠিক আছে, if we simply write the answers to those questions sequentially, we will be able to write a whole paragraph short composition. We can add some more sentences to make our paragraph more standard. এখন আপনাদের একটা প্যারাগ্রাফে থাকে হচ্ছে 10 নাম্বার, সো আমাদের প্রশ্ন থাকে 5টা। তো 5টা প্রশ্নের যদি উত্তর দেই, শুধু 5টা সেন্টেন্স হয়। 5টা সেন্টেন্স দিলেও একটা শর্ট কম্পোজিশন বা প্যারাগ্রাফ হয়। কিন্তু আপনারা চাইলে সেটাতে নিজে থেকে আরো কিছু লাইন অ্যাড করতে পারেন। যেমন আপনাকে যদি কেউ বলে যে রাইট এ কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি, আপনি ফ্যামিলির মাঝখানে লিখতে পারেন যে আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ, মাই ফ্যামিলি, উই আর এ হ্যাপি ফ্যামিলি। এই লাইনগুলো কিন্তু আপনার প্রশ্নের উত্তরে থাকে না, এই লাইনগুলো আপনি নিজে থেকে অ্যাড করে দিতে পারেন। আর কম্পোজিশন বা প্যারাগ্রাফ আপনাদের কোথা থেকে আসে, আপনাদের বইয়ে যে গল্পগুলো আছে, যে প্যাসেজটা আপনার প্রথমে থাকে, সেই প্যাসেজের সাথে রিলেটেডই আপনাদের প্যারাগ্রাফটাও লিখতে হয়। ঠিক আছে, তার মানে আপনাদের বইয়ে যে যে গল্পগুলো আছে আপনারা সেই গল্পগুলোর আলোকে প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবেন। যেমন আমরা এখানে সৈকত ফ্যামিলি পড়েছি, সৈকত ফ্যামিলি দেখে আমরা কিন্তু নিজের ফ্যামিলি সম্পর্ক, মাই ফ্যামিলি সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখে ফেলতে পারি, তাই না? আমরা করব সেটা, কিন্তু এখন না, কারণ এখন প্যারাগ্রাফ লিখতে দিলে পুরো ক্লাসের সময় শেষ হয়ে যাবে। তাহলে দেখি আরেকটা কি বলা আছে। There is another way to write a composition easily. If we read the passage, we will get some idea about how to write our composition based on that passage. We need not to memorize any paragraph if we know the technique to write one. দেখেন, অনেক সময় কিন্তু প্রশ্ন দেওয়া থাকে না, কিছু সময় আমরা প্রশ্ন পাই, কিছু সময় আমরা প্রশ্ন
পাই না। সো যখন প্রশ্ন পাই না আমরা কি করব, উপরে যে 1 নম্বরের প্যাসেজটা দেওয়া থাকে ওই প্যাসেজটা পড়বো, সেটা পড়ে আইডিয়া নিব এবং নিচে ওটা থেকে দেখে দেখে আমরা কিছু লাইন অ্যাড করে নিজেদের আইডিয়া থেকে প্যাসেজ দেখে দেখে প্যারাগ্রাফ লিখে ফেলবো। বুঝেছি? যেমন ধরেন আপনার সৈকতের ফ্যামিলি প্যাসেজ এসেছে, আপনাকে বললো আপনার ফ্যামিলি সম্পর্কে একটা প্যাসেজ লিখেন, ঠিক আছে? তো আপনি লিখতে পারবেন না, যেমন আই এম সানজিদা হান্নান, I live with my parents in Kumilla. I read in class 5. We have 5 members in our family. My father is a service holder. My mother is a housewife. হয়ে যাচ্ছে না একটা প্যারাগ্রাফ কনস্ট্রাক্ট করা? দেখেছেন কিভাবে শুধুমাত্র প্যাসেজটা পড়ে উত্তর দিয়ে ফেলা যায়? ওকে, আচ্ছা। রুমা নুরা আমাকে, ওনার নাম হচ্ছে নিবিড়, উনি নাসিরাবাদ কলোনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। আচ্ছা নিবিড়, আমি আপনাদের স্কুলে গিয়েছি, আপনি আমাকে দেখেছেন কি আমি জানি না। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমার ক্লাসে জয়েন করার জন্য, আশা করছি আমার ক্লাস ভালো লাগবে আপনার। তাহলে আমরা কি বুঝেছি কিভাবে শর্ট কম্পোজিশন লিখবো? যদি বুঝে থাকি সবাই একটা একটা করে স্মাইলি দিয়ে ফেলি। আপনাদের ওখানে দেখেন একটা স্মাইলি ইমোজি দেওয়ার জায়গা আছে, দেখি কিভাবে দিতে হয়, আপনারা পারেন কিনা। আপনারা স্মাইলি দিতে পারেন, উইঙ্ক দিতে পারেন, যে কোনো একটা ইমোজি দিয়ে আমাকে বুঝিয়ে দেন যে শর্ট কম্পোজিশন কিভাবে লিখতে হবে, বুঝেছেন কিনা। আর যদি না বুঝে থাকেন আপনারা কিন্তু স্যাড ফেস দিতে পারেন যে ম্যাডাম আমি বুঝিনি। সো এখন আমি ওয়েট করছি আপনাদের স্মাইলি গুলোর জন্য। তাহলে শর্ট কম্পোজিশন আমরা পারবো। এখানে আমি দেখতে পাচ্ছি অনেক অনেক স্মাইলি চলে আসছে, কিন্তু আমি জানি না কেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না। যাই হোক, কোনো ব্যাপার না, তবে আমি বুঝতে পারছি আপনারা স্মাইলি দিয়েছেন। আচ্ছা, রাজিয়া রশিদ, নাজিব আমাকে সব ধরনের স্মাইলি দিয়ে ফেলেছে। তাসমিয়া, হ্যাঁ তাসমিয়া অনেক জোরে একটা স্মাইল দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে তাসমিয়া বুঝে গেছে। থ্যাংক ইউ। তাহলে আমরা সামনে এগিয়ে যাই, কারণ আরো অনেক কিছু বাকি আছে পড়া। আমরা গ্রামার পড়বো, ঠিক আছে? এখন গ্রামার তো পড়বো, সো গ্রামার পড়ার আগে আমরা একটু আগের ক্লাসে কি কি গ্রামার পড়েছিলাম সেটা চিন্তা করি, ঠিক আছে? আমরা পড়েছিলাম সেন্টেন্স, আমরা পড়েছিলাম পার্টস অফ স্পিচ, আমরা পড়েছিলাম ইউজ অফ ক্যাপিটাল লেটার, পাংচুয়েশন, তাই না? সো এই সব কিছু তো আমরা পড়েছি, আমাদের কি মনে আছে? পার্টস অফ স্পিচ, তারপর সেন্টেন্স, মনে আছে সেন্টেন্স কত প্রকার ছিল, পার্টস অফ স্পিচ কত প্রকার ছিল? তো সেটা যদি মনে থাকে আমরা সেই জ্ঞানটা আজকে মাথায় রেখে নাম্বার আর কি পড়বো, পার্সন পড়বো, তাই তো? নাম্বার কি, নাম্বার মানে কি 1 2 3 4, তাই না? আমরা তো এটাই জানি নাম্বার মানে, ওই যে আমরা 1 থেকে 100 1000 পর্যন্ত পড়ি, বাংলায় 1 থেকে 100 পর্যন্ত পড়ি, নাম্বার কিন্তু আসলেই সেটা। কিন্তু গ্রামারে নাম্বার কি, আমরা একটু ডেফিনেশনটা পড়ি, তারপর বুঝে যাব নাম্বার মানে কি। নাম্বার বলতে সাধারণত সাধারণত কি বোঝায়? বচন বোঝায়, ঠিক আছে? গ্রামারের ভাষায় যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বোঝানো হয় তাকে নাম্বার বা বচন বলে। নাম্বার অর্থ, নাম্বার বলতে সাধারণত সংখ্যাকে বোঝায়। এখন কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? আমার মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য স্ক্রিনটা এরকম সমস্যা করছে। আচ্ছা, নাম্বার বলতে সংখ্যা বোঝায় আমরা জানি, আর গ্রামারে নাম্বার বলতে যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বোঝানো হয় তাকে নাম্বার বা নাম্বার বা বচন বলে। বাংলায় যেটাকে বচন বলে সেটাকে আমরা ইংরেজিতে নাম্বার বলি। নাউন মানে কি আমরা জানি না? নাউন মানে তো কোনো কিছুর নাম, তাই তো? কোনো মানুষের নাম, কোনো জিনিসের নাম, কোনো দালান কোঠা, যে কোনো কিছুর নাম নাউন আমরা শিখেছিলাম না পার্টস অফ স্পিচে? সেই যে নাউন, নাউনের সংখ্যাকে বলে হচ্ছে নাম্বার। ওকে, নাম্বার 2 ধরনের, একটা হচ্ছে
সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বচন, আর প্লুরাল নাম্বার হচ্ছে বহু বচন। বহু মানে একের বেশি, 2 থেকে নিয়ে শুরু করে 1 কোটি পর্যন্ত যা আছে সব হচ্ছে প্লুরাল। ঠিক আছে? ওকে, সো 2 থেকে নিয়ে যত উপরে সংখ্যা হয়, 1 কোটি, 2 কোটি, 10 কোটি যা আছে সব হচ্ছে প্লুরাল। আর শুধুমাত্র একটি, সেটা হচ্ছে সিঙ্গুলার। এখন এই সিঙ্গুলার প্লুরাল কিসের হবে বুঝতে পেরেছি আমরা। মানুষের সংখ্যা, কোনো হাঁস মুরগির সংখ্যা, বইয়ের সংখ্যা, তারপর দালান কোঠার সংখ্যা, চকলেটের সংখ্যা, মার্বেলের সংখ্যা, যা যা আছে সংখ্যা দিয়ে বোঝানো যায়, সেই সবকিছুর সংখ্যাকে আমরা বলবো নাম্বার। ওকে, যেমন ধরেন কিছু এক্সাম্পল আছে। বুক, বুক মানে হচ্ছে বই, বইটা হচ্ছে এক বচন। আর বুকস, দেখেন বুকের পরে একটা এস আছে, সেটা হচ্ছে বহু বচন। বুকস মানে প্লুরাল নাম্বার। বুকস দিয়ে একের বেশি বইকে বোঝানো হয়, 2 থেকে সব। ব্রাদার মানে ভাই, একজন। আর ব্রাদার্স মানে হচ্ছে একের বেশি ভাই। কারো যদি 2জন ভাই থাকে সে কি বলবে, আই হ্যাভ 2 ব্রাদার্স, নট ব্রাদার। 2, 3, 4 যা হবে নাম্বার সবকিছুর সাথে প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে। বাস, বাসেস, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। ঠিক আছে? আশা করছি বুঝে যাচ্ছেন, কারণ এগুলো খুবই সহজ, বাংলায়ও পড়েছেন আপনারা। এখন এই যে এইখানে যা আছে আমি তা কিন্তু একটু আগে বলেই ফেলেছি। সিঙ্গুলার মানে হচ্ছে যা দিয়ে একটিকে বোঝানো হয়, মাত্র একজনকে বা যে কোনো এক, সেটা হচ্ছে সিঙ্গুলার। আর প্লুরাল মানে একের অধিক, 2 থেকে শুরু করে সব। দেখেন বুক, ব্রাদার, কাউ, ট্রি, এক্সেট্রা। বুকস, ব্রাদার্স, কাউস, ট্রিজ, এক্সেট্রা। ঠিক আছে? সবগুলোর পাশে দেখেন এস যোগ হয়ে আমরা এখানে প্লুরাল করেছি। বোঝা গেছে? এখন শুধুমাত্র যে এস যোগ করে প্লুরাল হবে মানে বহুবচন বানিয়ে ফেলবো তা কিন্তু না। বহুবচন বানানোর কিছু, সিঙ্গুলার থেকে প্লুরালে নেওয়ার কিছু নিয়ম আছে। আমরা এখন সেই নিয়মগুলো জানবো। আদারওয়াইজ আমরা কিন্তু নিজেদের জ্ঞান দিয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল নিতে পারবো না যদি নিয়মগুলো না জানি। শুধু এস যদি বসিয়ে দেন তাহলেই কিন্তু আমাদের প্লুরাল হচ্ছে না। ঠিক আছে? দেখেন সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বারে পরিবর্তন করার নিয়ম। There are some rules for converting from singular to plural. By following them, we can easily convert the singular into the plural. তো এই যে নিয়মগুলো এখন আমরা দেখব, আমরা মোটামুটি 3টা নিয়ম দেখব এখানে আপাতত। ঠিক আছে? 3টা নিয়ম দিয়ে খুবই সহজভাবে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করে ফেলতে পারবো। প্রথম নিয়মটা দেখেন, সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। সাধারণ নিয়মটা হচ্ছে যে কোনো সিঙ্গুলারের পাশে আমরা এস যোগ করলে প্লুরাল করতে পারবো। আচ্ছা, আমাকে অনেকে জানাচ্ছেন স্ক্রিনটা ক্লিয়ার না। আই এম সো সরি ফর দ্যাট। আমার মনে হচ্ছে যে নেটওয়ার্ক প্রবলেমের জন্য এই জিনিসটা হচ্ছে। হয়তো আপনাদের ওখানে নেটওয়ার্কটা প্রবলেম বা আমার এখানেও হতে পারে। আচ্ছা, এখানে দেখেন সিঙ্গুলার যে এটা আছে, কাউ, বয়, গার্ল, ক্যাট, হাউস, হ্যান্ড, আই, টাইগার, ডেস্ক, এই শব্দগুলোর পাশে আমি শুধু এস লাগিয়েছি, তাহলে এটা প্লুরাল হয়ে গেছে। কাউস, বয়েজ, গার্লস, ক্যাটস, হাউসেস, তারপর হচ্ছে কি হ্যান্ডস, আইজ, টাইগার্স, ডেস্কস। দেখছেন এই সিঙ্গুলার শব্দগুলোর পাশে যখন আমি শুধুমাত্র এস যোগ করছি তখন কি হচ্ছে, প্লুরাল হয়ে যাচ্ছে। এখন সব শব্দের শেষে কি এস লাগালে প্লুরাল হবে? একটু পরের স্লাইডে গেলে আমরা বুঝবো যে আসলে সব সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করলে কি প্লুরাল হয় কিনা, নাকি ভুলও হতে পারে। দেখেন এখানে কিছু নিয়ম আছে যেগুলো বলছে শুধু এস যোগ করলেই প্লুরাল হয়ে যাবে না। ঠিক আছে? সিঙ্গুলার নাউনের শেষে এস, এস এস, এস এইচ, এক্স বা জেড থাকলে এবং উচ্চারণ যদি চয়ের মতো হয়, ওইসব নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়।
বুঝেছি আমরা? কোন সিঙ্গুলার নাউন সেটা যদি শেষ হয় কি দিয়ে, এস, এস এস, এস এইচ, এক্স বা জেড, আর শেষে যদি সি এইচ থাকে, যেটা বাংলা চ এর মতো উচ্চারণ হবে, তাহলে সেই নাউনের শেষে ই এস যোগ করে প্লুরাল করতে হবে। বোঝা গেছে? ই এস যোগ করে প্লুরাল করতে হবে। এখানে কিন্তু শুধু এস যোগ করলে প্লুরাল হবে না। দেখেন, বাস, বাসের শেষে কি আছে? এস। তাহলে আমাকে কি যোগ করতে হবে? ই এস। এখানে বাসের শেষে যদি আপনারা আরেকটা এস লাগিয়ে দেন, তাহলে কিন্তু এটা প্লুরাল হবে না, ভুল হয়ে যাবে। ঠিক আছে? ক্লাস, ক্লাসের শেষে দেখেন এস এস, এখানে কি করতে হবে? ই এস অ্যাড করতে হবে। ব্রাশ, ব্রাশের শেষে দেখেন এস এইচ, তাহলে এখানে কি করতে হবে? ই এস অ্যাড করতে হবে। বি আর ইউ এস এইচ ই এস, ব্রাশেস। বুশ, বুশের শেষে এস এইচ, তাহলে অ্যাড করতে হবে ই এস। বক্স, বক্সের শেষে দেখেন এক্স, এক্স থাকলেও ই এস, দেখেন বি ও এক্স ই এস। তারপর এখানে আছে ইঞ্চ, আই এন সি এইচ, ইঞ্চ। দেখেন সি এইচটা কি? চয়ের মতো, আই এন সি এইচ ই এস, আই এন সি এইচ ই এস। তারপর ওয়াট, ডাব্লিউ এ টি
দেখি আমি, হচ্ছে এখন। হ্যালো, আমাকে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু আবার জানাবেন, কারণ হয়তো একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য আমার আহ, ইয়েটা চলে গিয়েছিল, কানেকশনটা। আচ্ছা আচ্ছা, খুবই দুঃখিত, আসলে নেটওয়ার্ক প্রবলেম করছিল। আহ, আমি সেই জন্য একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। সো আমরা যদি আবার আমাদের স্লাইডে ফিরে যাই, স্লাইডটা, আচ্ছা, কোনো সমস্যা নেই, ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল, আমরা আবার শুরু করব যেখানে ছিলাম। আমি আবার রুল নাম্বার 2টা পড়বো। আমি মনে করছি যে আপনারা বুঝে গেছেন রুল 2তে কি হবে, ঠিক আছে? সো আবারও তাহলে পড়ি যে শব্দের শেষে যদি এস, এস এস, এস এইচ, এক্স আর জেড থাকে, তাহলে আমরা শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে পারবো না, তখন আমাদের যোগ করতে হবে কি, ইএস। আর শব্দের শেষে যদি সি এইচ থাকে, যেটা চ এর মতো উচ্চারণ করবে, যেমন ব্রাঞ্চ, ইঞ্চ, ওয়াচ, ম্যাচ, দেখেন এখানে চ এর মতো উচ্চারণ করছে, তাহলে আমরা তখন কি করব, সেটা শেষে ইএস যোগ করব। কিন্তু এই নিয়মটার ক্ষেত্রে কিছু, কয়েকটা শব্দের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম দেখা যায়, ঠিক আছে? যেমন সিএইচ থাকলেই সবসময় সিএইচ এরটা চ এর মতো উচ্চারণ হয় না, তখন কিন্তু আবার আমাদেরকে কি করতে হবে, অন্য নিয়ম ব্যবহার করে প্লুরাল করতে হবে। দেখেন আপনারা ব্যতিক্রমে দেওয়া আছে যে সিঙ্গুলার নাউনের মতো শেষের সিএইচ এর উচ্চারণ চ এর মতো না হয়ে ক এর মতো হলে, ইএস যোগ না হয়ে শুধুমাত্র এস যোগ হয়ে প্লুরাল হবে। তার মানে আমরা বুঝতে পারছি কি, সিএইচ থাকলেই যে আমরা ইএস বসিয়ে দিব তা হবে না। ইএস এর উচ্চারণটা যদি, মানে সিএইচ এর উচ্চারণটা যদি চ এর মতো না হয়ে ক এর মতো হয়, ক বাংলা ক এর মতো হয়, তাহলে আমরা কি করবো, তখন শুধুমাত্র এস যোগ করব। দেখি আমরা শব্দগুলা কি। দেখেন, স্টমাক, স্ক্রিনটা যদি, স্লাইডটা যদি বড় করা হয় আপনারা একটু দেখবেন যে লেখা আছে স্টমাক, শেষে আছে সিএইচ, কিন্তু এটার উচ্চারণটা হচ্ছে কি এর মতো, ক এর মতো। আমরা কি স্টমাচ বলি? স্টমাচ বলি না তো, স্টমাক বলি। তো স্টমাক বসলে বললে কি হবে, স্টমাক্স, ঠিক আছে, এস হবে। তারপরে প্যাট্রিয়ার্ক, প্যাট্রিয়ার্চ হয় না, প্যাট্রিয়ার্ক হয়, ঠিক আছে? তো এইটার আরো আসলে ফনিক্স এর রুলস আছে, আমরা সেদিকে না যাই, আমরা জাস্ট এই শব্দগুলো একটু মনে রাখবো, উচ্চারণগুলো একটু মনে রাখবো। প্যাট্রিয়ার্ক, সেই জন্য এখানে এস হবে। মনার্ক, মনার্ক উচ্চারণ সিএইচ দিয়ে হলেও চ না, এটা হবে মনার্ক। তো সেটা শেষে আমরা কি করব, এস যোগ করব। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন শব্দগুলো, কোন কোন শব্দগুলো আমরা সিএইচ থাকলেও এস বসাবো, যেগুলো কয়ের মতো উচ্চারণ হবে, স্টমাক, প্যাট্রিয়ার্ক, মনার্ক। আচ্ছা, আমাকে নীরব প্রশ্ন করেছে যে শব্দের শেষে ওয়াই থাকলে কি আইএস হবে কিনা। নীরব, আমরা সামনের স্লাইডে গেলে কিন্তু বুঝে যাব কি হবে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? আমরা তাহলে সামনের স্লাইডে যাই। দেখেন এখানে আছে, সিঙ্গুলার নাউনের শেষ বর্ণটি ও হলে এবং তার পূর্বের বর্ণটি কনসোনেন্ট হলে ওই নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। বুঝতে পেরেছি? সিঙ্গুলার নাউনের শেষ বর্ণটি যদি ও হয়, একদম শেষের বর্ণটা যদি ও হয়, এবং ও তো একটা ভাওয়েল, আমরা জানি না, আমরা জানি তো এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। তো ও বাদে এর আগে যদি কোনো কনসোনেন্ট থাকে,
তখন আমরা কি করব, সেটার শেষে ইএস যোগ করব। ঠিক আছে, দেখেন ম্যাঙ্গো, MANGO, লাস্টের ওয়ার্ড লেটারটা হচ্ছে ও, এর আগে কি জি, জি হচ্ছে একটা কনসোনেন্ট, তাহলে কি হবে, ইএস হবে, MANGOES, ম্যাঙ্গোস। পটাটো, পটাটো, সব শেষের অক্ষর ও আর আগের অক্ষর টি, তার মানে টিটা হচ্ছে কনসোনেন্ট আর লাস্টেরটা হচ্ছে ভাওয়াল, আমরা কি এখানে বসাবো, ইএস। হিরো, হিরোজ। নিগ্রো, নিগ্রোজ। কার্গো, কার্গোস। ভলকানো, ভলকানোস। বাফালো, বাফালোস। ঠিক আছে, বুঝেছি আমরা। দেখেন এখানে প্রত্যেকটা শব্দের শেষের বর্ণটা হচ্ছে ও আর শেষের আগের বর্ণটা হচ্ছে একটা কনসোনেন্ট, সেই জন্য আমরা কি করব, শব্দটার শেষে ইএস যোগ করব। এখানে কিন্তু আমার মূল শব্দের কোনো কিছু বাদ যাবে না, মূল শব্দটা থেকে সেটার সাথে শুধু ইএস যোগ করব। এই নিয়মটারও কিছু ব্যতিক্রম আছে। ঠিক আছে, এখন ব্যতিক্রমগুলো কি একটু দেখি। কিছু নাউনের শেষে ও এবং ও এর পূর্বে কনসোনেন্ট থাকা সত্ত্বেও সেগুলোর শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। এটা আসলে কোনো, মানে ধরেন আগেরটা তো আমরা জেনেছি কি সিএইচটা ক এর মতো উচ্চারণ হয়েছে, ঠিক আছে, কিন্তু এইটা কোনো অন্য কোনো নিয়ম না, এটা এমনিতেই এগুলোর শেষে এস যোগ করে প্লুরাল করতে হবে। ঠিক আছে, কিছু ব্যতিক্রম, এগুলো হচ্ছে দুষ্ট বাচ্চা, বলেছিলাম না ওই দিন যে কিছু দুষ্ট বাচ্চা থাকে, তো এগুলো হচ্ছে এই নাউনের মধ্যে দুষ্ট বাচ্চা, ওদেরকে জন্য নিয়ম, কোনো নিয়মই খাটে না। ঠিক আছে, তো ফটো দেখেন শেষের শব্দ ও, শেষের অক্ষর ও কিন্তু আগে কনসোনেন্ট, তারপরে এটা শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হবে। এই শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ফটো, ফটোস। সলো, সলোস। পিয়ানো, পিয়ানোস। ক্যান্টো, ক্যান্টোস। দেখেন এগুলো হচ্ছে নিয়ম দিয়ে, ও থাকলে শেষে আগে কনসোনেন্ট থাকলে ইএস হয়, আর এগুলো হচ্ছে দুষ্ট বাচ্চা, এগুলোর জন্য কোনো নিয়ম নাই, ব্যতিক্রমেরও কোনো নিয়ম নাই, সেই জন্য এটা শুধুমাত্র এস নিয়ে প্লুরাল হচ্ছে। বুঝেছি আমরা? সো এই শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো নিবিড় জিজ্ঞেস করেছিল যে ওয়াই থাকলে আইইএস হবে কিনা। নিবিড় আমরা দেখবো যে সামনের স্লাইডে আছে কিনা এটার উত্তরটা। ওকে, এইতটুকু পর্যন্ত ক্লিয়ার আমরা। শেষে যদি ও থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে ইয়েস করব, তারপরে প্লুরাল হয়ে যাবে। কিন্তু এই যে ফটো, সলো, পিয়ানো, ক্যান্টো, এগুলা শেষে ও থাকলেও আমরা শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করব, কারণ এগুলো হচ্ছে দুষ্ট বাচ্চা। তারপরের স্লাইডে, আচ্ছা, তার পরের স্লাইডে এটার আনসারটা দেয়া নাই, আমি আরেক দিনের জন্য রেখে দিয়েছি, যখন আপনাদেরকে এইটা নিয়ে আরেকটু পড়াবো। ঠিক আছে, তো নিবিড় আমাকে যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে ওয়াই থাকলে আইএস হবে কিনা। হ্যাঁ নিবিড়, ওয়াই থাকলে আইএস হবে, কিন্তু ওয়াই এর ধরেন হ্যাপি, ঠিক আছে, এই যে পিপি ওয়াই, হ্যাপি, হ্যাপিজ, হ্যাপি কিন্তু কোনো নাউন না। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আমরা ওয়াই উঠিয়ে দিয়ে আইএস যোগ করব, বা আপনি এরকম অনেক নাউন পাবেন যেটা শেষে ওয়াই আছে, ওয়াই থাকলে আমরা সেটা কি করব, ওয়াই উঠিয়ে দিয়ে আইইএস বসাতে হবে। সেটার নিয়মটা আমি ডিটেলস আপনাদের জন্য আরেকদিন নিয়ে আসব। ঠিক আছে, আজকে যেহেতু নাম্বারও রেখেছি, পার্সনও রেখেছি, সেই জন্য আমি এই তিনটা নিয়মে এটা সীমাবদ্ধ রেখেছি, যেন একদিনে অনেক বেশি হজবরল না হয়ে যায়, তাই না? আমরা ধীরে ধীরে শিখবো, ভালো করে শিখবো। ওকে, তবে নিবিড় আপনার জন্য আমি বলে দিচ্ছি যে ওয়াইটা যদি থাকেই, সেটা শেষে আমরা ওয়াইটা উঠিয়ে দিয়ে আইএস যোগ করতে হবে। বোঝা গেছে? ওয়াইটা রাখা যাবে না। এতটুকু আমরা বুঝেছি। এখন পার্সন জানবো, তারপর আমরা কুইজে যাব। আচ্ছা, নাম্বারটা আরেকটু রিভিউ করি। নাম্বার মানে হচ্ছে বচন, নাম্বার মানে হচ্ছে নাম্বার দিয়ে বোঝানো হয় সংখ্যা, এক হলে সিঙ্গুলার আর একের বেশি হলে প্লুরাল। একটির সাথে মানে সিঙ্গুলারের সাথে এস ইএস যোগ করে প্লুরাল করা যায়। এস ইএস যোগ করার নিয়মগুলো আমরা আজকে শিখেছি। তারপর পরের স্লাইডে আমরা এখন যাব পার্সনে। পার্সন কি? পার্সন মানে হচ্ছে মানুষ, তাই তো জানি আমরা না? পার্সন অর্থ ব্যক্তি, সেটাই তো শিখেছি আমরা সব সময়। তাহলে গ্রামারে পার্সনটা কি, বা সেটার সাথে নাম্বারের রিলেশনে কি?
নাম্বার আর পার্সনের রিলেশনটা আমি সবকিছু পড়ানোর পরে আপনাদেরকে বলে দিব, তবে আগে পার্সনটা কি গ্রামারে সেটা আমরা দেখে নেই। Any of three groups of person pronoun forms with corresponding verb inflections that disguise the speaker. First person, the individual addressed; second person, and the individual or thing spoken of; third person. একটু কঠিন মনে হচ্ছে না ইংরেজিটা? আমি আপনাদের এক্ষুনি বাংলায় বুঝিয়ে দিচ্ছি, দেখেন সহজ করার জন্য আমি নিচে বাংলায় রেখেছি আপনাদের জন্য। সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্বের কাজ সম্পন্ন করা হয় তাকে পার্সন বা পুরুষ বলে। এখন একটা সেন্টেন্স আপনি লিখলেন, সেটাতে কোনো নাউন বা প্রোনাউনই তো একটা কাজ করে, তাই না? কোনো কাজ তো কোনো নাউন বা প্রোনাউনই করবে, তাই তো? ভার্বটা হওয়ার জন্য ধরেন আমি ভাত খাই, এখানে ভাত খাওয়ার জন্য একজন মানুষ লাগবে না? এই যে মানুষটা মানে যে কাজটা করে বা যাকে যার মাধ্যমে কাজটা সম্পন্ন হয় তাকেই বলা হয় পার্সন। বুঝেছি আমরা? আর পার্সন গুলো আমরা বসিয়ে থাকি যে প্রোনাউন, নাউনের যে প্রোনাউন গুলো থাকে সেগুলা দিয়ে, যেমন আই, উই, ইউ, হি, শি। আবার নাউন দিয়ে শুধু একদম পুরোপুরি নাউন দিয়েও, যেমন রহিম, করিম, সেলিম, এরকম দিয়েও পার্সন আমরা বসাতে পারবো। এখন আশা করছি বুঝতে পেরেছেন যে আমি কি বলেছি। পার্সন মানে হচ্ছে যে কাজটা করে থাকে সেন্টেন্সের মধ্যে, যার মাধ্যমে কাজটা হয়ে থাকে, যাদের মাধ্যমে, শুধু যার না, যাদের মাধ্যমে কাজটা হয়ে থাকে তারাই হচ্ছে পার্সন। তো পার্সন হচ্ছে তিন ধরনের: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ওকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম সিকোয়েন্সিয়ালি এসেছে। ইংরেজিতে আমরা এভাবে বলি, কিন্তু বাংলায় ফার্স্ট পার্সনকে বলা হয় উত্তম পুরুষ, সেকেন্ড পার্সনকে বলা হয় মধ্যম পুরুষ, থার্ড পার্সনকে বলা হয় নাম পুরুষ। এটা কেন হলো আমি আপনাদেরকে বলবো যে নাম পুরুষ কেন বলা হয়, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ কেন বলা হয়। দেখেন, ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ সেন্টেন্স বা বাক্যে আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে ফার্স্ট পার্সন বলে। আমার সাথে মানে আমি বা আপনি। আমি আমাকে বোঝানোর জন্য কি বলি? আই। আমরা যদি একসাথে অনেকজন থাকে আমরা কি বলি? উই। আমার কোনো জিনিস হলে, ধরেন এই যে এখানে একটা বই আছে, বইটা আমার, তাহলে আমি কি বলবো? আমার। বা বইটা ধরেন আমার আর আমার বোনের, তখন আমি কি বলবো? আওয়ার, আমাদের। তো কেউ একজন কোনো যদি জিজ্ঞেস করলো যে এই বইটা কার, ঠিক আছে, তখন আমি কি বলবো? মাই বা আওয়ার। তারপর কে? আমি, ঠিক আছে। তারপর আস। এই যে প্রোনাউন ফর্মগুলো আছে এগুলো আমরা ব্যবহার করবো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, ঠিক আছে। ফার্স্ট পার্সন মানে হচ্ছে আমি নিজে যদি কোনো কাজ করি সেটা হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে মধ্যম পুরুষ। সেন্টেন্স বা বাক্যে তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে সেকেন্ড পার্সন বলে, যেমন ইউ, ইয়োর, ইয়ার্স। যেমন আমি ক্লাস করাচ্ছি, তুমি ক্লাস করছো, ঠিক আছে। আমি ক্লাস করছি, তুমি যেই দেখছো তুমি ক্লাস করছো। তুমি মানে হচ্ছে কি? সেকেন্ড পার্সন। বোঝা গেছে? আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন। আবার তোমার সাথে যদি তোমার আরেকজন বন্ধু থাকে সে হচ্ছে থার্ড পার্সন। সেন্টেন্স বা বাক্যে আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট শব্দগুলোকে থার্ড পার্সন বলে। এটাকে আবার নাম পুরুষও বলা হয়, কারণ এটার মধ্যে আমরা নামও ব্যবহার করে থাকি, ঠিক আছে। যেমন হি, শি, করিম, ইব্রাহিম, ওয়াটার বুক। ওয়াটার বুক কি? ওয়াটার বুক, এখানে একটা কমা উঠে গেছে, ঠিক আছে। সো ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন ছাড়া বাকি যা থাকে সেগুলো হচ্ছে থার্ড পার্সন। আমরা যদি একটু এক্সাম্পল দেখি তাহলে সেটা সহজ হয়ে যাবে। এখন দেখেন, আচ্ছা এখানে দেখেন ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড পার্সন বা থার্ড পার্সনের প্রোনাউন গুলো যে ব্যবহার হয় তার কিছু নিয়ম আছে।
ঠিক আছে, আমরা এমনি ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন ব্যবহার করতে পারবো না বাক্যে। যেমন ধরেন একটা বাক্য এরকম, আমি তুমি আর তাসমিয়া, আমি তুমি আর তাসমিয়া খেলতে যাব। তো বাক্যটা কি এভাবে বসাবো? না, এভাবে বসালে কিন্তু বাক্যটা ভুল হবে। এই যে আমি তুমি তাসমিয়া, এখানে আমরা তিনজন আছি, আমি তোমাকে বলছি যে আমি তুমি আর তাসমিয়া যে আছে আমাদের সাথে, আমরা কি করব, খেলতে যাব। তো এই যে তিনজন মিলে কাজটা করছি, সেইভাবে বসানোর জন্য বাক্যে কিছু সিকোয়েন্স মেনটেন করতে হয়। ওই দিন আমাকে কেউ একজন হোমওয়ার্কের আনসার দিতে গিয়ে এই ভুলটা করেছিল, এবং আমি তাকে বলেছিলাম যে আমি আপনাদেরকে ক্লাসে এটা বুঝিয়ে দিব। দেখেন, কোনো বাক্যে যদি আমি, তুমি এবং আরেকজন মানুষ থাকে, তিনজন, তাহলে আমরা বিভিন্ন নিয়মে ব্যবহার করব। দেখেন এখানে when all the personal pronouns are singular the word is second third first person। দেখেছেন এখানে কিন্তু নাম্বার চলে এসেছে পার্সনের সাথে, তাই না? নাম্বার যদি সিঙ্গুলার নাম্বারের হয় সকল মানুষজন, তাহলে আমরা 2 3 1 মানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন বসাবো। ঠিক আছে, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তারপরে হচ্ছে ফার্স্ট পার্সন যদি এটা নর্মাল বাক্য হয়। আর যদি এটা সিঙ্গুলার হয়, যেমন ইউ, হি অ্যান্ড আই হ্যাড গন ফর শপিং। তুমি, সে আর আমি, তুমি, সে আর আমি শপিং এর জন্য গিয়েছি। ইউ, শি অ্যান্ড আই ওয়ার বেস্ট ফ্রেন্ডস। তুমি, সে এবং আমি ভালো বন্ধু ছিলাম। ঠিক আছে, বুঝেছি। আমি, তুমি, সে যদি বাক্যে থাকে তখন আমরা কি করব, সেকেন্ড পার্সন আগে বসাবো, মানে ইউ আগে বসাবো। তারপর থার্ড পার্সন, হি, শি, রহিম, করিম, তাসমিয়া, তীর্থঙ্ক, আহনাফ, নাজিব যা আছে সব আমরা মাঝখানে বসাবো। তারপর আমি নিজের কথা বলবো পরে, নিজের কথা সবার পরে আসবে। ঠিক আছে, এখন যদি কোনো বাক্যে ধরেন শুধুমাত্র সেকেন্ড পার্সন আছে আর ফার্স্ট পার্সন আছে, তখন আমি কি করব, আগে সেকেন্ড পার্সন বসাবো তারপর ফার্স্ট পার্সন। থার্ড পার্সন আছে আর ফার্স্ট পার্সন আসে, তাহলে আমি আগে থার্ড পার্সন বসাবো তারপর ফার্স্ট পার্সন বসাবো। ঠিক আছে, যে কোনো একটা না থাকলে, যেটা না থাকে আমি সেটা শুধু বাদ দিব, সিরিয়াল একই থাকবে। এখন দেখেন আরেকটা নিয়ম আছে, if the sentence is about accepting guilt or mistake the order is first second third। দেখেন আপনি কোনো একটা ভুল করেছেন বা অন্যায় করেছেন, সেটা আপনি স্বীকার করছেন, যে আম্মুর কাছে আপনি একটা ভুল স্বীকার করছেন যে আম্মু আমি তো আজকে গ্লাসটা ভেঙে ফেলেছি। তো এটা একটা ভুল না? তো আপনার সাথে আপনার ছোট বোনও ছিল, আপনার একটা কাজিনও ছিল। ঠিক আছে, তো আপনি আপনার বোনের সাথেই কথা বলছেন যে আমরা এখন গিয়ে ক্ষমা চাইবো মার কাছে। তখন এই সময়ে যখন আপনি দোষ স্বীকার করবেন তখন নিজের কথা আগে বলবেন। ঠিক আছে, দোষ স্বীকার করতে গেলে আমরা নিজের কথা আগে বলবো, আর যদি দোষ স্বীকার না করি আর সবাই যদি একজন একজন করে হই তখন আমরা নিজের কথা সবার পরে বলবো। ঠিক আছে, আর দোষ স্বীকার করতে গেলে নিজের কথা আগে বলবো, তুমির কথা পরে বলবো, তারপর সে যে থাকবে তার কথা সবার শেষে বলবো। ঠিক আছে, দেখেন এখানে I, you and he will ask for pardon। আমি, তুমি এবং সে ক্ষমা চাইব। ঠিক আছে, I, you and he are at fault। I, you and he are fault। তো আমি, তুমি এবং সে দোষ করেছি। You and she are at fault। এখানে দেখেন আমি নাই, আমি আর দুইজনের ভুল ধরে দিচ্ছি, তুমি আর সে ভুল করেছো। তাহলে আগে কি আসবে, ইউ, তারপর আসবে সি, 1 2 3, যেটা থাকবে না শুধু সেটা বাদ যাবে, এক নাই সেজন্য এক বাদ গিয়েছে। দেখেছেন, বুঝতে পেরেছেন কি হবে? যখন আমরা ভুল স্বীকার করব, দোষ স্বীকার করব, তখন আমরা নিজের কথা আগে বলবো, তারপর যে তুমি আছে তোমার কথা পরে বলবো, তারপর যে সে আছে হি বা সি তার কথা সবার শেষে বলবো। ক্লিয়ার? ক্লিয়ার না হলে একটু পরে আবার প্রশ্ন করার সুযোগ থাকবে। তারপরে দেখেন আরেকটা নিয়ম আছে, when all personal pronouns are plural the order is first second and third person। আমরা এতক্ষণ পড়েছি কি, যদি
সিঙ্গুলার হয় তখন দোষ স্বীকার না করলে কোনো সাধারণ বাক্য হলে 2 3 1, আর দোষ স্বীকার করলে 1 2 3। কিন্তু যদি বাক্যটা প্লুরাল হয়, প্লুরাল হলে কি করতে হবে 1 2 3, মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এভাবে আসবে। দেখেন, উই, ইউ অ্যান্ড দে, আমি একা না, আর আমরা হচ্ছে প্লুরাল। আর ইউর প্লুরালও কিন্তু ইউই হয়, ঠিক আছে? ইউ সিঙ্গুলারও বোঝায়, প্লুরালও বোঝায়, সো ইউর প্লুরাল ইউ হবে। সে, হি বা শি, তাদের প্লুরাল হচ্ছে দে। উই, ইউ অ্যান্ড দে উইল গো টু দ্য পিকনিক। উই অ্যান্ড ইউ উইল অ্যারেঞ্জ দ্য পেমেন্ট। আমরা এবং তোমরা মিলে পেমেন্টটা অ্যারেঞ্জ করব। ইউ অ্যান্ড দে আর সাপোজ টু রাইট দ্য স্ক্রিপ্ট। তোমরা এবং তারা মিলে স্ক্রিপ্টটা রেডি করার কথা ছিল। বুঝেছি আমরা? যদি না বুঝে থাকি প্রশ্ন অবশ্যই করবেন। এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যায়। যেমন, ঋতু, ইউ অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল টুডে। এখন বলেন বাক্যটা কি ঠিক হয়েছে? যদি কোনো ভুল থাকে আপনারা একটু আমাকে জানাবেন। ঋতু, ইউ অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল টুডে। তারপর, we have lots of homework to finish. Let's start to do our homeworks. After finishing my homework, mother and I will go to the market to buy groceries. এখন বলেন আমি কি সিকোয়েন্সটা ঠিক লিখেছি? সবগুলা সিকোয়েন্স কি ঠিক আছে? যদি ঠিক না থাকে আপনারা একটু কি ঠিক করতে পারবেন বলেন তো? যদি ঠিক থাকে তাহলে লিখবেন ইয়েস, আর যদি ঠিক না থাকে তাহলে আপনারা কিন্তু ঠিক করে দিবেন যে কোথায় ভুল হয়েছে। আচ্ছা, আমাকে অন্বেষা জানাচ্ছে ঠিক নাই। যদি ঠিক না থাকে তাহলে তো ঠিক করে দিতে হবে। আচ্ছা, আমাকে একজন জিজ্ঞেস করছে ক্লাস কখন শেষ হবে। ক্লাস একটু পরেই শেষ হয়ে যাবে। এখন দেখেন, যদি ঠিক না থাকে, তাসমিয়া বলছে ঠিক, নো রং। তাসমিয়া একটু চিন্তা করেন সিকোয়েন্সটা কি ছিল। ভুল স্বীকার করলে যদি সিঙ্গুলার হয় তাহলে 1 2 3, আর যদি ভুল স্বীকার না করি তাহলে কি হবে 2 3 1, তাই তো? নাকি 3 2 1? 2 3 1 হবে না? আমরা একটু আগের পেজে একটু দেখে আসি। এই যে দেখেন 2 3 1, মানে ইউ আগে আসবে। আর এখানে দেখেন ইউ আগে না এসে ঋতু আগে এসেছে, তাহলে কি হয়েছে? এটা হয়নি তো। তাসমিয়া একটু মনোযোগ দিতে হবে। অন্বেষা, তাহলে কি হবে? অন্বেষা বলেছে ঠিক নাই, তাহলে কি হবে? ইউ, ঋতু অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল টুডে। ঠিক আছে? We have lots of works to finish. Let's start to do our homeworks. After finishing my homework, mother and I will go to the market to buy groceries. ঠিক আছে? এটা শেষ করে আমি আর মা আর আমি গ্রসারি কিনতে যাব। ঠিক আছে? বুঝেছি। ভুলটা কিন্তু ইচ্ছাকৃত ছিল, যে আপনারা ধরতে পারেন কিনা, ঠিক করতে পারেন কিনা। কয়েকজন যারা ঠিক করতে পারেননি, আমি আশা করছি যে আগে যা শিখিয়েছি তা এখন আবার ক্লিয়ার হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু আমরা ভুল দিয়ে আরো ভালো শিখি, তাই তো? যদি কোনো কোয়েশ্চেন থাকে, এই যে তাসমিয়া লিখেছে হি, ইউ অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল টুডে। তো হি এর জায়গায় কে আছে? ঋতু। তাহলে আমার ওখানে কি ছিল? ঋতু। তাহলে ঋতু হবে আগে নাকি ইউ? 2 3 1, ঠিক আছে? ক্লিয়ার তাসমিয়া? এখন 2 মানে ইউ, 3 মানে হি, শি, রহিম, করিম সব, আর আই, আই তো আই, এটা হচ্ছে ফার্স্ট পারসন না। অন্বেষা, আই, ইউ অ্যান্ড ঋতু গোয়িং টু স্কুল টুডে হবে না, কারণ হচ্ছে আমরা তো দোষ স্বীকার করছি না। শুধুমাত্র দোষ স্বীকার করার সময় সিঙ্গুলারের ক্ষেত্রে 1 2 3, আই, ইউ অ্যান্ড ঋতু গোয়িং টু স্কুল হবে। যেহেতু এখানে ইউ, ঋতু অ্যান্ড আই
2 3 1 বসাতে হবে, ঠিক আছে? ইউ, ঋতু অ্যান্ড আই। বুঝেছি আমরা? ফটাফট একটু জানাই দেন যে বুঝেছেন কিনা। যদি না বুঝেন তাহলে প্রশ্ন করতে পারেন যে কোন জায়গাটা বুঝেননি। এখনই আমাদের কুইজ চলে আসবে এবং তারপরেই ক্লাস শেষ হয়ে যাবে। অনেকক্ষণ হয়ে গেছে, আমাদের ক্লাস শেষ করতে হবে, মাঝখানে যান্ত্রিক গোলযোগ হয়ে গেছে। আচ্ছা, ঝাপসা লাগছে। হাবিবুর রহমান, জিনিয়া আমাকে জানিয়েছে যে জিনিয়া বুঝেছে। আচ্ছা, এমডি জাবেদ হোসেন, ক্লিয়ার, ঠিক আছে। যারা এখনো বুঝতে পারছেন না তাদের জন্য আমি আর একবার বলবো, যদি সিঙ্গুলার নাউন হয় এবং ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন তিনটাই হচ্ছে একটা সেন্টেন্সে থাকে, তাহলে প্রথমে সেকেন্ড পার্সন মানে ইউ, তারপর থার্ড পার্সন মানে হি, সি, রহিম, করিম, ঋতু সব, তারপর ফার্স্ট পার্সন মানে আই। আমরা নিজের কথা নর্মাল বাক্য বলতে গেলে সবার পরে বলবো। আর যদি দোষ স্বীকার করতে যাই, নিজের কথা আগে বলবো, তারপর ইউ মানে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, ঠিক আছে? আর যদি প্লুরাল হয় তাহলে কোনো নিয়মই না, এখানে আর কোনো টেনশনই নাই। 1 2 3, 1 2 3 মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ঠিক আছে? আই হোপ বুঝে গেছেন সবাই। এখন এখানে আপনাদের জন্য কুইজ আছে। আমার এখানে প্রথম কুইজটা হচ্ছে চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম সিঙ্গুলার টু প্লুরাল। আমরা সিঙ্গুলার টু প্লুরাল করে শিখেছিলাম কিছু নিয়ম। এখানে 10টা ওয়ার্ড দিয়েছি, আপনারা জাস্ট প্লুরাল ফর্মটা লিখবেন। ফার্স্ট হচ্ছে ডেস্ক, সেকেন্ড হচ্ছে আইজ, থার্ড হচ্ছে গ্লাস, ফোর্থ হচ্ছে হিরো, ফিফথ ওয়াচ, সিক্সথ মোনার্ক, সেভেন্থ জিরো, এইথ পিয়ানো, নাইন্থ পটেটো, 10th ফটো। এগুলো কিন্তু আমরা এক্ষুনি পড়ে আসছি, তাড়াতাড়ি করে আনসারগুলো একটু লিখে দেন, ফটাফট করে লিখে দেন। দেখি কে কত মার্কস পেয়েছেন। যারা স্ক্রিন ঝাপসা লাগছে দেখতে পাচ্ছেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি। 1 নাম্বার শব্দটা হচ্ছে ডেস্ক, 2 নাম্বার শব্দটা হচ্ছে আইজ, 3 নাম্বার গ্লাস, 4 নাম্বার হিরোজ, 5 নাম্বার ওয়াচ, 6 মোনার্ক, 7 জিরো, 8 পিয়ানো, 9 পোটাটো, 10 ফটো। একটু জলদি 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 আনসারগুলো দিয়ে দেন, অপেক্ষা করছি আপনাদের আনসারের জন্য। অন্বেষা লিখেছে প্রথমটা হবে ডেস্কের পরে ইএস হবে। অন্বেষা, ইএস এর নিয়মটা কি ছিল? শব্দের শেষে যদি এস থাকে, এস এস থাকে, তখন আমরা কি করব? কে থাকলে কি ইএস বসবে অন্বেষা? কে থাকলে তো ইএস বসার কথা ছিল না। এস, এস এস, এস এইচ, এক্স, সিএইচ, ঠিক আছে? তখন আমরা কি বসাবো? ইএস বসাবো। আর বাকি প্লুরাল ফর্মে কিন্তু শুধু এস বসাবো। এই যে রুমানা পারভিন লিখে ফেলেছেন, প্রথমটা হবে ডেস্ক, তারপরটা হবে আইজ। আইজ তো আইজের ক্ষেত্রে লাস্টে কি আছে? এস আছে, তাহলে এটা শেষে ইএস হবে। আপনি এটাকে প্লুরাল ফর্ম না করে সিঙ্গুলারটাই লিখে দিয়েছেন। তারপর গ্লাসেস, হিরোজ, ওয়াচ, ওয়াচের শেষে কিন্তু শুধুমাত্র এস হবে, ওয়াচেস, কারণ সিএইচটা চয়ের মতো উচ্চারণ করেছে। মনার্কস, মোনার্কের পরে শুধু এস হবে কারণ এখানে সিএইচটা কয়ের মতো উচ্চারণ করেছে। জিরোজ, হ্যাঁ জিরোজটা ঠিক আছে। পিয়ানোজ, পিয়ানোজ কি হবে? এস হবে, কারণ আমরা জেনেছিলাম কি পিয়ানোটা হচ্ছে দুষ্ট বাচ্চা। পটেটোজ, পটেটোজ এর পরে ইএস হবে কারণ শেষের শব্দ, শেষের অক্ষরটা হচ্ছে ও, আগে হচ্ছে প্লুরাল। আর ফটোজ, ফটোসের শেষে ও থাকলেও এটা দুষ্ট বাচ্চা, এর জন্য শুধু এস হবে। বুঝেছি?
তাসমিয়া সবগুলোর কি উত্তর ঠিক দিয়েছে? না তাসমিয়া, আপনি তো শেষেরটা 2 নাম্বারটা প্লুরাল করেননি। 2 নাম্বারটা হবে EYES। ঠিক আছে? হ্যাঁ অন্বেষা, এখন ঠিক আছে। আইজ। নীরব লিখেছে গ্লাসেস। হ্যাঁ ঠিক আছে। নর্মাল কি হয়, প্লুরাল ফর্ম করতে হলে আমরা শুধু এস অ্যাড করি, কিন্তু বাক্যের শেষে এস, এস এস, এস এইচ, এক্স, সিএইচ থাকলে, যেটা চয়ের মতো উচ্চারণ করে, আমরা কি বসাবো? ইএস বসাবো। আর যদি সিএইচটা কয়ের মতো উচ্চারণ করে তাহলে আমরা শুধু এস বসাবো। তারপর যদি বাক্যের শেষে শব্দ অক্ষরটা শব্দের শেষের অক্ষরটা ও থাকে এবং তার সামনে প্লুরাল ফর্ম থাকে, একটা কনসোনেন্ট থাকে, তখন আমরা কি করব? ইএস বসাবো। কিন্তু কি হবে? পিয়ানো, তারপর হচ্ছে আরেকটা শব্দ কি ছিল? ক্যান্টো, এগুলো হচ্ছে দুষ্ট বাচ্চা। পরবর্তী কুইজটা দেখেন। চুজ দ্য কারেক্ট প্রোনাউন। প্রথম দুইটার জন্য কারেক্ট প্রোনাউনটা ব্যবহার করবেন। ঠিক আছে? 1 আর 2 এর জন্য কারেক্ট প্রোনাউন ব্যবহার করবেন। সেকেন্ড পার্সনের জন্য কোনটা হয়, কোন প্রোনাউনটা আমরা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি? 2 নাম্বার হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের কোন প্রোনাউনটা হয়? একটু আমাকে এ বি সি দিয়ে উত্তর দিয়ে দিবেন। সেকেন্ড পার্সনে হি, শি, মিতা। বি অপশন হচ্ছে আই, উই, আওয়ার। সি অপশনটা হচ্ছে ইউ, ইয়োর। এখন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করি? কোন প্রোনাউনটা সেকেন্ড পার্সন, কোন প্রোনাউনটা ফার্স্ট পার্সন? একটু আনসারটা ফটাফট করে 1 2 দিয়ে এ বি সি যেটাই হয় সেটা দিয়ে দিবেন। 3 দেখেন, if first, second and third person pronoun are to be used in the same sentence, all the personal pronouns are singular. The order is কোন অর্ডারটা বসবে যদি একটা সেন্টেন্সে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড পার্সনের প্রোনাউনগুলো পাই আমরা, আর সেটা যদি সিঙ্গুলার হয়, নর্মাল বাক্য, তাহলে আমরা কোনটা ব্যবহার করব? ফার্স্ট সেকেন্ড থার্ড, সেকেন্ড ফার্স্ট থার্ড, নাকি সেকেন্ড থার্ড ফার্স্ট? 1 2 3, 2 1 3, নাকি 2 3 1? কোনটা আনসার হবে একটু ফটাফট দিয়ে দেন। আমরা আমাদের ক্লাস আরেকটু পরেই শেষ করে ফেলবো, যদি আপনারা একটু তাড়াতাড়ি করে আনসারটা দিয়ে ফেলতে পারেন। তাসমিয়া তারপর নাজিব আমাদেরকে আনসার দিয়ে দিয়েছে 1A। সেকেন্ড পার্সন তাসমিয়া আনসার দিয়েছে 1C। ইয়েস তাসমিয়া কারেক্ট, 1C হবে, কারণ সেকেন্ড পার্সন মানে ইউ আর ফার্স্ট পার্সন মানে তাসমিয়া ফার্স্ট পার্সন কি এখানে শুধু মি, আই, মাইও তো হয়, তাহলে এটা বি আর সি দুইটাই হবে না? বি আর সি কিন্তু দুইটাই লিখতে হবে। ঠিক আছে, এখানে যদি দুইটা অপশন থাকে দুইটাই লিখবেন। আর 3 নাম্বারের উত্তরটা কি হবে? তাসমিয়া লিখেছে সি। না না, 3 নাম্বারটার আনসার কিন্তু এ হবে না, 2 3 1 হবে যদি সিঙ্গুলার হয়। ঠিক আছে, 2 3 1। হ্যাঁ অনেকেই কিন্তু কারেক্ট আনসার দিয়েছে। আর 2 নাম্বারটার উত্তর বি আর সি দুইটাই হবে, এটাও কিন্তু আপনাদের জন্য একটা টেস্ট। সি দিলেও হবে আনসার, দুইটাই রাইট। ঠিক আছে, আচ্ছা যারা 3 নাম্বারের উত্তর এ দিচ্ছেন তাদের জন্য বলে দিচ্ছি, এখানে জিজ্ঞেস করা হয়েছে কিন্তু সিঙ্গুলার, দেখেন বড় করে সিঙ্গুলার দেয়া আছে। সিঙ্গুলার হলে আমরা 2 3 1, 2 3 1, 2 3 1 সিঙ্গুলার হলে, তার মানে ওটা অপশনটা কি? সি। আর যদি প্লুরাল হয় তখন 1 2 3। আর সিঙ্গুলার ক্ষেত্রে 1 2 3 হবে কখন? শুধুমাত্র
দোষ স্বীকার করলে, গিল্ট স্বীকার করলে। ক্লিয়ার? আর যদি ক্লিয়ার না থাকেন তাহলে আবার একটু ক্লাসটা দেখে নেবেন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা একটু সামনের দিকে যাই। অনেকের আনসার পেয়ে গেছি। আমাকে মৃদুল আনসার দিয়েছেন, জাভেদ হোসেন, রোমানা পারভিন, অন্বেষা, হাবিবুর রহমান, তারপর হ্যাঁ হ্যাঁ হাবিবুর রহমান আমাদের জানে, মানে জিনিয়া, জিনিয়া আমাদেরকে জানিয়েছে ক্লিয়ার। জিনিয়া সিঙ্গুলার যদি থাকে 2 3 1, ঠিক আছে? যদি দোষ স্বীকার না করেন নর্মাল কিছু বলেন, আর দোষ স্বীকার করলে 1 2 3, শুধুমাত্র দোষ স্বীকার করলে। তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কটা আপনারা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন, আর না হয় আমরা এই ভিডিওর কমেন্টেই হোমওয়ার্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকেও নিয়ে নিতে পারবেন। হোমওয়ার্কটা কি আগে একটু আমি বুঝিয়ে দিই। রাইট এ শর্ট অ্যান্ড সিম্পল কম্পোজিশন অন মাই ফ্যামিলি আনসারিং দ্য ফলোইং কোশ্চেন্স। আপনার ফ্যামিলি সম্পর্কে এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে, মানে প্রশ্নের উত্তর ব্যবহার করে আপনারা একটা শর্ট কম্পোজিশন লিখবেন। 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, মানে শুধু 5 সেন্টেন্সের প্যারাগ্রাফ লিখলে কিন্তু হবে না। আপনারা ক্লাস 5-এ উঠে গেছেন। আচ্ছা, হ্যাঁ, রুমা নুরা জানিয়েছে ম্যাম আমার নাম নিবিড়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসলে এত এত নাম তো একটু মনে রাখতে কষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা ক্লাসে যাই। সো এই 5টা সেন্টেন্স তো থাকবেই, সেই সাথে আপনারা আরো কিছু অ্যাড করবেন। আপনারা দরকার হলে মাই ফ্যামিলি লিখতে গিয়ে সৈকতের ফ্যামিলির উদাহরণ দেখেও করতে পারেন। প্রশ্ন 5টা কি? হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? হোয়ার ডু ইউ লিভ উইথ ইয়োর ফ্যামিলি? হোয়াট ইজ ইয়োর ফাদার্স অকুপেশন? হোয়াট ইজ ইয়োর মাদার্স অকুপেশন? হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর ফ্যামিলি ইন ইয়োর ফ্রি টাইম? এখন দেখেন, এখানে কিন্তু আমি আপনার ভাই বোন সম্পর্কে কিছু জিজ্ঞেস করিনি। আপনার যদি ভাই বোন থাকে, ফ্যামিলিতে আপনার দাদা দাদি থাকে, আপনি কিন্তু এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার বাইরেও সেইগুলো লাগাতে পারেন আপনার প্যারাগ্রাফে। ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, হোমওয়ার্কটা আপনাদের খাতায় লিখে আমাদের টিচ ইট লাইভ গ্রুপে পোস্ট করে দিবেন, অথবা এই যে ভিডিওটা যেটা রেকর্ডেড লাইভ হয়ে যাবে ওটার নিচে কমেন্টও দিয়ে দিতে পারেন। ঠিক আছে? একটা খাতায় লিখে সুন্দর করে ছবি তুলে সেটা কমেন্ট হিসেবে দিয়ে দিবেন। বোঝা গেছে? স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা পরবর্তী অংশে চলে যাই। এই যে টিচ ইট লাইভের যে গ্রুপটা, আপনারা তো পেজ থেকে এখন লাইভটা দেখছেন, টিচ ইট লাইভের গ্রুপটাতে যদি অ্যাড হয়ে যান সব ধরনের ইনফরমেশন গুলা পাবেন। আর এই যে প্যারাগ্রাফটা আছে, যে শর্ট কম্পোজিশনটা লিখতে দিয়েছি আমি, সেইটার কিন্তু কোনো আনসার আমি দিব না। আমি আপনাদের আনসারগুলো আপনাদেরকে কারেক্ট করে দিব, কারণ আমি যদি আপনাদের আনসার দিয়ে দিই আপনারা ভাববেন যে এভাবেই লিখতে হবে। সো এইটা আপনাদের লিখতে হবে, কারণ আপনার ফ্যামিলি সম্পর্কে তো আমি জানি না, তাই না? যার যারটা যে যে নিজের ফ্যামিলির কথাই লিখবেন। ঠিক আছে? কোয়েশ্চেন তুলতে হবে কিনা, অনেক ভালো একটা প্রশ্ন করেছেন অন্বেষা। প্রশ্নগুলা কিন্তু তুলতে হবে না, আপনি শুধু আপনার প্যারাগ্রাফের মাঝখানে প্রশ্নগুলোর আনসার দিয়ে দিবেন। ঠিক আছে? প্রশ্নগুলো আনসার থাকলেই হবে, 1 2 3 করে আপনার সিকোয়েন্স দিতে হবে না। তাহলে আজকে আমাদের ক্লাস আসলে এই পর্যন্তই ছিল। মাঝখানে যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের আজকে একটু সময় বেশি লেগেছে। আই এম সো সরি ফর দ্যাট। আশা করছি আমার ক্লাস আজকে ভালো লেগেছে। যদি ভালো না লেগে থাকে আমাকে জানাবেন যে ম্যাম আপনার পড়া বুঝি না, আর একটু সহজ করে বোঝান। আর যদি কারো কোনো কিছু বুঝতে প্রবলেম হয়ে থাকে আপনারা এই ভিডিওটি আবার একবার দেখে নেবেন, যেই জায়গায় প্রবলেম সেই জায়গাটুকু আবার একবার দেখে নিলেই ক্লিয়ার হয়ে যাবে। হয়তো এখন বুঝতে পারছেন না, আবার যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে বুঝে যাবেন। আজকে ক্লাসে আমরা কি শিখলাম? কিভাবে প্যারাগ্রাফ নিজে নিজে লিখতে হবে সেই নিয়মটা আমরা বুঝলাম। প্যাসেজ তো আনসার করলামই, কিভাবে টেবিল দেখে প্যাসেজের আনসারগুলো দিব বা ইনফরমেশন দিয়ে উত্তর দিব সেটা জানলাম। গ্রামারে পার্সন আর নাম্বার জানলাম। ঠিক আছে? তো আমরা যা যা শিখবো বলেছিলাম তা কি শিখতে পেরেছি? আশা করছি পেরেছি। সো আমাকে অনেকেই বাই জানিয়েছেন, আসসালামু আলাইকুম বলছেন। ওয়ালাইকুম আসসালাম এবং আল্লাহ হাফেজ। আপনাদের সাথে আবার দেখা হবে। আমরা
আবার আমরা তো আমাদের নর্মাল ক্লাসগুলো থাকে কি, ইংরেজি ক্লাসটা থাকে সোমবার আর বুধবার। সো সোমবার আর বুধবার আমাদের নর্মাল রুটিনে আমরা আসব, যদি কোনো ধরনের প্রবলেম না হয়ে যায়। আর এমনিতে আমরা বৃহস্পতিবারে তো ক্লাস নিয়ে আসি মাঝে মাঝে, দেখা যাক কালকে কি আসে, আর কালকে কোনো ক্লাস থাকেও কিনা। বৃহস্পতিবারে তো আমাদের কোনো শিডিউল ক্লাস নাই, যদি থাকে আমরা আসবো, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সো সবগুলো ইনফরমেশনের জন্য টিচ ইট লাইভে থাকবেন। আর আপনাদের বন্ধুদের আমাদের টিচ ইটের পেজে অ্যাড হতে বলবেন, টিচ ইট লাইভ গ্রুপে অ্যাড হতে বলবেন, যেমন সবাই মিলে একসাথে পড়তে পারে, একা একা শিখলে হবে না। আর সবাই করোনা ভাইরাস থেকে 100 হাত দূরে থাকেন, বাসার বাইরে যাবেন না, বাসার বাইরে গেলে এসে হাত মুখ ধুয়ে ফেলবেন, ফ্রেশ হয়ে যাবেন। আর সবাইকে সাবধানে থাকতে হবে। আহ, আমাকে জানিয়েছেন জাভেদ হোসেন, আই লাভ ইউর ক্লাসেস, থ্যাংক ইউ সো মাচ আমার ক্লাস পছন্দ করার জন্য। আশা করছি আমি আপনাদের শেখাতে পেরেছি। আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।